আরুষ একটা অ্যাটিটিউড নিয়ে বলল, আসছি আরো কতবার। ডাহা মিশা কথা। তুমি আমাকে সন্দেহ করছো? সন্দেহ করছি না, হাসা কথা বলতে আসি। এই দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়ে ঝগড়া লেগে যায়। হঠাৎ ঋতু একটা টমেটো নিয়ে মারল আরুষের মুখে। সাথে সাথে আরুষ বুঝতে পেরেছে ঋতু সত্যি কথাই বলেছে। টমেটো তো সত্যিই পচা, কিন্তু এই মুহূর্তে তা বললে মান সম্মান সব ফালুদা হয়ে যাবে। তাই আরুষ একটা রাগী লোক নিয়ে বলল, তুমি গায়ে টমেটো মারলে? ওদিকে ঋতু হাসতে হাসতে বলল, ওগুলা পচা টমেটো, ফাটা ডিসপ্লে। তারপর আরুষও একটা টমেটো নিয়ে মারল ঋতুর দিকে, কিন্তু ঋতু সরে যায়, যার ফলে পরে একটা টাকলুর মাথার উপর। আরুষের এমন কাণ্ডে ঋতু আরও উচ্চস্বরে হেসে দেয়। ওদিকে টাকলু এদিক ওদিক তাকিয়ে কিছু বুঝতে না পেরে আবার তার কাজে মন দেয়। আরুষ আবার একটা পচা টমেটো নিয়ে মারল ঋতুর দিকে। এবার গিয়ে পড়ল ঋতুর গালে। ঋতু গালে হাত দিয়ে বলল, ইউ ফাটা ডিসপ্লে, আপনি আমার গালে পচা টমেটো মারলেন, দাঁড়ান। এ বলে ঋতু আবার একটা টমেটো নিয়ে মারতে লাগলো। এইবার পড়ল আরুষের সাদা রঙের শার্টে। পুরো শার্টটা লাল হয়ে গেছে। আরুষ এইবার রেগে গিয়ে আবার মারল ঋতুর দিকে টমেটো। এই নিয়ে একে অপরের মধ্যে শুরু হলো টমেটো নিয়ে মারামারি। এদিকে দোকানদার দুজনের মারামারি দেখে আগেই দৌড়। একে তো পচা টমেটো বিক্রি করতে নিয়েছে, তার উপর তার টমেটো নিয়ে মারামারি, তাই সে কোনো ঝামেলা শুরু হওয়ার আগেই দৌড় দেয়। এদিকে পচা পান্তা ভাত আর ফাটা ডিসপ্লে টমেটো নিয়ে উড়াধুরা মারামারি। ফুল সাউন্ড দিয়ে মিউজিক সিস্টেম বাজিয়ে উড়াধুরা নাচতে নাচতে আর গাইতে গাইতে ঘর পরিষ্কার করছি আমি। ঘর পরিষ্কার করা প্রায় শেষ, এখন মোছা বাকি। পুরো এক বালতি পানি পুরো রুমে ঢেলে দিয়েছি আমি। তারপর আর কি, মোছামুছি শুরু, আর সাথে নাচ আর গান। কিন্তু কথা হলো, এত পানি ঢেলেছি যে এখন হাঁটতে সমস্যা হচ্ছে। এদিকে কলিং বেল বাজতেই দরজা খুলল মেঘলা। সামনে আরিয়ানকে দেখে মুচকি হাসলো সে। তারপর আরিয়ানকে সোফায় বসতে বলল মেঘলা। এমন সময় রান্নাঘর থেকে আম্মাজানও বেরিয়ে আসলেন। আম্মাজানকে দেখেই আরিয়ান সালাম দিয়ে বলল, আম্মু পাঠালো বিয়ের কার্ডটা দিতে। আম্মু মুচকি এসে কার্ডটা নিয়ে বলল, বসো, না খেয়ে যাবে না কিন্তু। আরিয়ান প্রথমে বারণ করলেও এক প্রকার জোর করে রেখে দিলেন আম্মু। আরিয়ানও বাধ্য হয়ে বসে পড়ল সোফায়। মেঘলাও গেল রান্নাঘরে খাবার তৈরি করতে। আরিয়ান চুপটি করে সোফায় বসে রইল। হঠাৎই খেয়াল করলো একটা রুমে মিউজিক বাজছে। আরিয়ান কিছু না ভেবেই সেদিকে পা বাড়ায়। হঠাৎ আরিয়ান চেঁচানোর আওয়াজ পেল, সাথে দ্রুত গতিতে গিয়ে দরজা খুলে হা হয়ে গেল, কারণ মিম নিচে বসে ফ্যাল ফ্যাল করে কাঁদছে। ও মাগো, আমার কোমর গেল রে, শালা পানি, তোর জন্য পড়ে গেলাম আমি। তোরা খুব পচা, তোদের তো পুলিশে দেবো আমি। কিছুক্ষণ আগে পানিতে পা পিছলে পড়ে গেলাম আমি, পাটা মনে হয় ভেঙে গেছে রে। হঠাৎ কারো হাসির আওয়াজ শুনে সামনে তাকালাম। সামনের ব্যক্তিকে দেখে হা হয়ে তাকিয়ে আছি। অটোমেটিক মুখ থেকে বেরিয়ে এলো, ভাঙা টেপ রেকর্ডার আপনি? হঠাৎই খেয়াল করলাম আমি, উনি এদিকে আসছে। ও নো, এক চিৎকার দিয়ে বললাম, না, ভাঙা টেপ রেকর্ডার, আমার কোমর আরও ভেঙে যাবে। কিন্তু কে শোনে কার কথা? আরিয়ান যেই না আসতে যাবে তার সাথে সাথে পা পিছলে পড়লো আমার ওপর। ওহ নো, আমার ভাঙা কোমর আরও ভেঙে দিল রে। এই মুহূর্তে আমি নিচে আর আরিয়ান আমার ওপরে। আরিয়ান একটা রাগী লুক নিয়ে বলল, ঝাঁঝপতি লবঙ্গ, এসব কি করলে? পুরো রুমে পানি ঢেলে রেখেছো কেন? এই বলে যেই না উঠতে যাবে আবারও হাত পিছলে পড়ল। আর এই আমি অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছি তার দিকে, যার অর্থ আমার অবস্থা শেষ, ভাঙা টেপ রেকর্ডার। কিন্তু কথা হলো, এখন কি হবে? আমরা উঠবো কিভাবে? এদিকে টমেটো নিয়ে মারামারি করে অনেক ক্লান্ত হয়ে বসে পড়ল আরুষ আর ঋতু পাশাপাশি। এদের অবস্থা পুরোই খারাপ। দুজনের শরীর দিয়ে পচা টমেটোর গন্ধ বের হচ্ছে। ঋতু ক্লান্ত মাখা মুখ নিয়ে বলল, আপনার জন্য আমার পুরো শরীর দিয়ে বাজে গন্ধ আসছে, আর আমার তো সুন্দর গন্ধ আসছে, তাই না? ঋতুর হাতে ছিল আরও একটা টমেটো। ঋতু একটু হেসে আরুষের মুখে দিয়েই হাসতে লাগলো। এদিকে আরুষও বা কম যায় কিসে, সেও মেখে দিয়েই হাসতে লাগলো। কথা হলো, কেউ এইবার রাগ না করে দুজনেই একসাথে হেসে দিল। এসব কি করেছিস তুই আরুষ? এক প্রকার চেঁচিয়ে কথাগুলো বলল আরুষের আম্মু। আর এদিকে আরুষ শুধু দাঁত কেলানি হাসি দিয়ে কিছু না বলেই চলে গেল তার রুমে, তারপর ওয়াশরুমে। এদিকে আরুষের আম্মু হা হয়ে তাকিয়েছিল আরুষের যাওয়ার পানে। মুহূর্তেই তার মুখ থেকে বেরিয়ে আসলো, এই ছেলে কি বাজার করতে গিয়েছিল নাকি যুদ্ধ করতে? এদিকে ঋতুও সেম অবস্থা দেখে ঋতুর মা চেঁচালো অনেকক্ষণ, কিন্তু ঋতু একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে গেল ওয়াশরুমে। কারণ সে জানে এখন তার মায়ের সাথে কথা বলা মানে আরও কথা শোনা। তাই সে এই মুহূর্তে তার মায়ের কথায় পাত্তা না দিয়ে চলে গেল ওয়াশরুমে। প্রায় আধা ঘন্টা যাবৎ আরিয়ান চেষ্টা করছে আমার উপর থেকে উঠতে, কিন্তু যতবার উঠতে যাচ্ছে ততবারই হাত পিছলে পড়ছে সে। এদিকে বারবার এমন হওয়াতে আমার অবস্থা তো প্রায় শেষ। আরিয়ান একটা রাগী লুক নিয়ে বলল, তুমি আসলে একটা ইডিয়েট, কেউ এইভাবে পানি ফেলে রাখে নাকি? এই মুহূর্তে আরিয়ানের কথার উত্তর দিতে মোটেও প্রস্তুত নই আমি, কারণ যেহেতু দোষটা আমার। কিন্তু আমি ওনাকে বারণ করেছিলাম এখানে না আসতে। আমাকে চুপ থাকতে দেখে আরিয়ান আবারও বলে উঠল, কি হলো, চুপ করে আছো কেন? আমি আমতা আমতা করে বললাম, আমি কি করেছি? আপনি তো আসতে গিয়ে পড়ে গেলেন।
সেটা তো না দেখে যে তুমি পুরো রুমে পানি দিয়ে রেখেছ, দেখলে কি আসতাম নাকি? এখন বলছি কি, আপনি উঠবেন কবে? আরিয়ান শুধু রাগী লুক নিয়ে তাকালো। ওনার তাকানো দেখে ঘাবড়ে গিয়ে বললাম, না থাক, উঠতে হবে না, একটু রুমটা শুকাক, তারপর উঠবেন। বিনিময়ে আরিয়ান কিছু বলল না। বেশ কিছুক্ষণ পর রুম আগের চেয়ে অনেকটাই শুকিয়ে গেছে। আরিয়ান তা দেখে আস্তে আস্তে উঠে পড়ল। এতক্ষণ পর স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। এমন সময় দরজার সামনে আসলো আপু। আমাদের এভাবে দেখে হাসলো আপু। আশ্চর্য, হাসার কি আছে? বুঝতে পারছি পাগলের মতো লাগছে, তাই বলে "হুঁ।" আপু কিছু না বলে চলে গেল। আরিয়ান যাওয়ার উদ্দেশ্যে এক পা বাড়িয়ে আবার পেছনে ঘুরে বলল, ইডিয়েট। তারপর চলে গেলেন। রাগ তো হচ্ছিল, তারপরও কিছু বললাম না। তারপর চলে গেলাম ওয়াশরুমে। রাগে শরীর জ্বলছে আমার। এদিকে আরিয়ানের সামনে নানা পদের খাবার রেখে দিয়েছেন আম্মাজান। আরিয়ান তো এত খাবার দেখে হা হয়ে তাকিয়ে আছে। এগুলো সব খেয়ে যাবে কিন্তু। আম্মু বলল, এতগুলো খাবার আমি কি করে খাবো? না তো শুনছে না বাবা, এগুলো সব খেয়েই যেতে হবে তোমাকে। আরিয়ান কিছু না বলেই চুপচাপ করে সব কয়টা আইটেম থেকে একটু একটু করে খেয়ে পেট ভরে ফেলেছে। আর খাওয়া কোনোভাবেই সম্ভব নয়। এই ভেবে থেমে গেল আরিয়ান। আরিয়ানকে থেমে যেতে দেখে আম্মু বলল, কি হলো বাবা, খাচ্ছ না কেন? আন্টি, অনেক খেয়ে ফেলেছি আমি, আর কোনোভাবেই সম্ভব নয়। আরিয়ানের কথা শুনে আম্মু বলল, ঠিক আছে, অন্তত এই 2টা মিষ্টি খাও। আরিয়ান আর কোনো উপায় না পেয়ে একটা মিষ্টি খেলো। তারপর আম্মু আর জোরাজুরি না করেই সব খাবার সরিয়ে রাখলো। আরিয়ান এক শ্বাস ফেলে টেবিল থেকে উঠে 2 মিনিট সোফায় বসে আম্মু আর আপুকে বিদায় জানিয়ে চলে গেল। প্রায় 2 ঘন্টা গোসল করে এসে জানতে পারলাম আরিয়ান চলে গেছে। তারপর আমিও আর কিছু না ভেবে খাবার খেয়ে চলে গেলাম রুমে। আজ আমি খুব ক্লান্ত, এখন ঘুম না দিলে চলবেই না। মাঝখানে কেটে গেল কয়েকদিন, বিয়ে বাকি আর একদিন। আজকে রাতে আপুর গায়ে হলুদ। এই কয়েকদিনে অনেক আত্মীয় স্বজনরাও চলে এসেছে। পুরো বাড়ি মানুষে ভরে গেছে। চারদিকে বিয়ে বিয়ে গন্ধ ছড়িয়ে গেছে। পুরো বাড়ি খুব সুন্দর করে সাজানো হচ্ছে। আজকে সব সাজগোজ শেষ করা হবে, কারণ কালকে রাতেই আপুর গায়ে হলুদ ফাংশন শুরু হবে। এদিকে আকাশদের বাড়িও খুব সুন্দর করে সাজানো হচ্ছে। আরুষ আর আরিয়ান প্রচুর ব্যস্ত। সারাদিন শুধু এটা ওটা নিয়ে ব্যস্ত তারা। বাসর ঘর সাজানো থেকে শুরু করে বউ ভাতের সব কাজই তারা করবে, তাই প্রচুর ব্যস্ত তারা। এটা ওটা করতে করতে বিকেলটা চলে গেল। সন্ধ্যা 6টা। এখন আপুকে সাজানো হবে, তাই পার্লারের আপুরা চলে এসেছে। তার সাথে ঋতুও। সারাদিন আমার সাথেই ছিল ও। কিছুক্ষণ আগেই নিজের বাড়িতে যায় একটু সেজে গুজে আসার জন্য। এখন চলে এসেছে। আজকে ঋতু একটা কাঁচা হলুদ রঙের শাড়ি পরেছে, চুলগুলো খোলা, হাতে কাচের চুড়ি, চোখে কাজল, আইলাইনার, মেকআপ দিয়ে পুরো তৈরি সে। বিছানায় কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়েছিলাম আমি। এমন সময় ছাঁচলো কণ্ঠে চেঁচিয়ে উঠল ঋতু। তারপর এক প্রকার টেনে বিছানা থেকে সে উঠালো। তার কথা হচ্ছে, আমি এখনও ঘুমাচ্ছি কেন? এখন ঘুমালে তৈরি হব কখন? ঋতুর চেঁচামেচিতে উঠে বসলাম আমি। তারপর একটু ফ্রেশ হয়ে তৈরি হতে শুরু করলাম। আমিও একটা শাড়ি পরব, আর আমাকে সাজিয়ে দিবে মাই বেস্ট ময়দা সুন্দরী। এদিকে রুমের মধ্যে পায়চারি করছে আকাশ। তার মন এই মুহূর্তে খুব ছটফট করছে মেঘলাকে দেখার জন্য। এমন সময় রুমে ঢুকলো আরিয়ান। আকাশের সামনে দাঁড়িয়ে বলল, কি হয়েছে ভাইয়া, এত চিন্তিত দেখাচ্ছে কেন? আকাশ কিছু না ভেবে বলে দিল, মেঘলাকে সবার আগে আমি হলুদ লাগাতে চাই ওর গালে। কি? এখন তুই বল, কি করে দিব? আরিয়ান কিছুক্ষণ ভেবে বলল, ওকে, কোনো ব্যাপার না, চল আমার সাথে। এই বলে চুপি চুপি রুম থেকে বেরিয়ে আসলো আরিয়ান আর আকাশ। চুপি চুপি বের হয়ে গাড়িতে বসলো আকাশ আর আরিয়ান। তারপর আরুষকে ফোন করে ডেকে নিল তারা। আরুষ গাড়িতে বসতেই আরিয়ান গাড়ি চালাতে শুরু করলো। হঠাৎই আরুষ বলে উঠল, আমরা কোথায় যাচ্ছি? মেঘলা ভাবির বাড়ি। আরিয়ানের কথা শুনে অবাক হয়ে বলল আরুষ, কি? কিন্তু কেন? সেটা গেলেই দেখতে পাবি। আরুষ তারপর আরও কিছু না বলেই চলল তাদের গন্তব্যে। আয়নার সামনে বসে আছে মেঘলা। হলুদ রঙের শাড়ি পরানো হয়েছে তাকে। চুলগুলো খোপা করে ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। পুরো গায়ে হলুদের মিশ্রণে, কানে গলায় কসমেটিক্স দিয়ে সাজানো হয়েছে। চোখে কাজল, আইলাইনার সাথে মেকআপ দিয়ে অসম্ভব সুন্দরভাবে সাজানো হয়েছে তাকে। তাই এই মুহূর্তে নীরবতায় বসে আছে সে। কিছুক্ষণের মধ্যেই তাকে নিয়ে যাওয়া হবে হলুদের আসরে। তাই যতক্ষণ না তার ডাক পড়ছে ততক্ষণ আম্মু তাকে চুপটি করে বসে থাকতে বলেছে। রুমের মধ্যে একরাশ বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছি আমি। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে ঋতু আমাকে শাড়ি পরানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু পারছে না। আর আজকে আম্মু এত বিজি যে আমাকে শাড়ি পরানোর সময়টুকু পাচ্ছে না। আমার মুখের সাজ অলরেডি কমপ্লিট করে ফেলেছে ঋতু, এখন শুধু শাড়ি পরানো বাকি। কোনোরকম শাড়ি পেঁচানো অবস্থায় দাঁড়িয়ে আছি আমি, চুলগুলো আপাতত খোপা করা। ঋতু একরাশ বিরক্তি মাখা মুখ নিয়ে বলল, দোস্ত, তুই একটু দাঁড়া, আমি দেখছি আন্টিকে আনতে পারি কিনা।
আমি তো পারছি না। বিনিময়ে আমিও কিছু বললাম না, কারণ অনেকক্ষণ যাবতই চেষ্টা করেছি, কিন্তু ঋতু যখন পারছে না আর কি করার। মাথা নাড়িয়ে হা সমর্থন দিলাম তাকে। তারপর ঋতু খুশি হয়ে চলে গেল। ও যেতেই দরজাটা বন্ধ করে দিলাম আমি, কারণ এইভাবে যদি কেউ আমাকে দেখে ফেলে তাহলে মান সম্মান সব ফালুদা হয়ে যাবে। হাতে শাড়ি পেঁচানো অবস্থায় দাঁড়িয়ে রইলাম আমি, অপেক্ষা কখন আম্মু আসবে। মেঘলাদের বাড়ির সামনে গাড়ি থামালো আরিয়ান, কিন্তু কথা হলো এখন বাড়ির ভেতরে ঢুকবে কিভাবে তারা? সামনে দিয়ে তো ঢোকা যাবে না। দোস্ত, এসে তো পড়েছি, এখন কিভাবে ভেতরে যাবি? আরিয়ান কিছুক্ষণ ভেবে বলল, তোমরা এখানে দাঁড়াও, আমি দেখছি কি করে মেঘলা ভাবিকে বাইরে আনা যায়। এতটুকু বলে সামনে থাকা বেলকনির দিকে এগোতে লাগলো আরিয়ান। এদিকে আরুষ প্রশ্ন মাখা মুখ নিয়ে বলল আকাশকে, ভাইয়া বুঝতে পেরেছি, আপনি নিশ্চয়ই ভাবিকে সবার আগে হলুদ লাগাতে চান। বিনিময়ে আকাশ কিছু বলল না, শুধু হাসলো। আকাশের হাসি দেখে আরুষও হাসলো। এখন শুধু অপেক্ষা কখন আরিয়ান আসবে মেঘলাকে নিয়ে। আরিয়ান অনেক ভেবে সামনের বেলকনিকে টপকে ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারপর যা করার করে নিবে সে। যেই ভাবা সেই কাজ। সামনে থাকা পাইপ পেয়ে উপরে উঠতে নিল আরিয়ান। ভাবতেও অবাক লাগছে তার এমনভাবে চোরের মতো কারো বাড়িতে ঢুকবে। বহুত কষ্টে উপরে উঠল আরিয়ান। এদিকে শাড়ি হাতে দাঁড়িয়ে আছে এখনও, কিন্তু মাই মাতাজি আর ঋতুর কারোরই কোনো খবর নিয়ে আসার। এমন সময় কারো শব্দ পেলাম বেলগড়ি থেকে। মনে হলো কেউ লাফ দিল। এক প্রকার ঘাবড়ে গিয়ে শাড়ি পেঁচানো অবস্থায় চললাম আমি ওদিকে। হঠাৎই সামনের ব্যক্তিকে দেখে ভূত দেখার মতো চেঁচিয়ে উঠলাম আমি, নামক চিৎকার দেব। সাথে সাথে আরিয়ান মুখ চেপে ধরল। ওনার এমন কাজে আমি পুরো অবাক হয়ে গেলাম। হঠাৎই আরিয়ান বলে উঠল, আরে চেঁচাচ্ছ কেন? কেউ দেখলে কি ভাববে? কি আশ্চর্য, এইভাবে চোরের মতো কেউ কারো রুমে ঢুকে নাকি? দেখো, চেঁচিও না, আমি তোমায় বলছি কেন এইভাবে আসলাম। আরিয়ানের কথা শুনে শুধু মাথা ঝুলিয়ে হা সমর্থন দিলাম, যার অর্থ ঠিক আছে। আস্তে আস্তে আরিয়ান মুখ থেকে হাত সরিয়ে ফেলল তারপর সব বললেন। ওনার কথা শুনে হাসলাম আমি। তারপর বললাম, আমি আপুকে বাইরে নিয়ে যেতে সাহায্য করব, নো টেনশন। হঠাৎ দেখলাম আরিয়ান আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওনার এমন তাকিয়ে থাকা দেখে নিজের দিকে তাকাতেই হুঁশ আসলো আমার। এতক্ষণ পর মনে পড়ল আমি কেমন অবস্থায় আছি এই মুহূর্তে লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। আরিয়ানের কাছ থেকে সরে এসে শাড়ি পুরো গায়ে পেঁচিয়ে নিলাম আমি। আমার কাজে আরিয়ান হেসে বলল, এটা কিভাবে শাড়ি পরেছো তুমি? আমিও কাঁপা কাঁপা গলায় বললাম, আসলে কি বলুন তো, আমি না শাড়ি পরতে পারি না। এখন ওই ঋতু গিয়েছিল আম্মুকে ডাকতে, তাই আর কি এভাবে দাঁড়িয়েছিলাম। আমার কথা শুনে আরিয়ান অবাক হয়ে বলল, তুমি শাড়ি পরতে পারো না? তাহলে সেদিন কিভাবে পরেছিলে? সেদিন তো আম্মু পরিয়ে দিয়েছিল, এখন তুমি তাহলে বাইরে যাবে কিভাবে? বিনিময়ে আমি কিছু বললাম না। আরিয়ান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এদিকে আসো। ওনার এমন কথা শুনে অবাক হয়ে বললাম, আপনি কোনোভাবে আমাকে শাড়ি পরিয়ে দেওয়ার কথা ভাবছেন না তো, ভাঙা টেপ রেকর্ডার? আরিয়ান একটা শয়তানি মার্কা হাসি দিয়ে বলল, ইয়াস মিস ছাজবতী লবঙ্গ। ওনার কথা শুনে হালকা চেঁচিয়ে বললাম, না। বেশ কিছুক্ষণ হয়ে গেছে আরিয়ানের আসার কোনো নামগন্ধ পাচ্ছে না আকাশ আর আরুষ। হঠাৎই আরুষ বলে উঠল, ভাইয়া আমার মনে হয় আরিয়ান কোনো সমস্যায় পড়েছে, আমি গিয়ে দেখছি। কিন্তু কি করবি তুই? দেখছি, এতটুকু বলে আরুষ পা বাড়ায় মেঘলাদের বাড়ির দিকে। তবে সে ঢুকবে বাড়ির সামনের দরজা থেকেই, এইভাবে চলল শেষের দিকে। বাড়িতে ঢুকেই এদিক ওদিক তাকালো আরুষ, তেমন কাউকে দেখতে পাচ্ছে না। আরুষ আস্তে আস্তে উপরে উঠতে নিল। এমন সময় একটা রুম থেকে বেরোচ্ছিল ঋতু। আরুষকে দেখে অবাকে বলল, ফাটা ডিসপ্লে আপনি? ঋতু যাতে না চেঁচাতে পারে এইভাবে আরুষ ঋতুর মুখ চেপে ধরে নিয়ে গেল একটা ফাঁকা রুমে। এদিকে আরুষের এমন কাজে চোখ বড় বড় করে তাকিয়ে রইল ঋতু। চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে আমি, আর আমার সামনে চোখে ওড়না বেঁধে আমাকে শাড়ি পরাচ্ছে আরিয়ান। এই প্রথমবার হয়তো কোনো ছেলে এতটা কাছ থেকে আমাকে শাড়ি পরাচ্ছে। একরাশ নীরবতা নামিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে আমি। অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে আমার, এক অদ্ভুত অনুভূতি। এই অনুভূতিটা না খুব একটা খারাপ লাগছে না। হঠাৎ আরিয়ানের হাতে স্পর্শ শরীরে লাগতেই পুরো কেঁপে উঠছে আমি। হঠাৎ একরাশ নীরবতার পর্দা সরিয়ে আরিয়ান বলে উঠল, এই কুচিগুলো গুজে নাও। আরিয়ানের কথা শুনে চোখ খুলে একবার আরিয়ানের দিকে তাকিয়ে মুচকি হাসলাম আমি। তারপর তার হাত থেকে কুচিগুলো নিয়ে গুজে নিলাম। প্রায় 1.5 ঘন্টা সময় নিয়ে আরিয়ান শাড়ি পরালো আমায়। অবাক লাগছে ভীষণ, তার সাথে অদ্ভুত সব অনুভূতি। আবারও আরিয়ান বলল, এবার কি তাহলে চোখ খুলতে পারি? আমিও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে বললাম, অবশ্যই। আরিয়ান আস্তে করে তার চোখে বাঁধা ওড়না খুলে ফেলল। প্রথমে সবকিছু অন্ধকার লাগলেও এখন সব পরিষ্কার লাগছে আরিয়ানের কাছে। আরিয়ান তার চোখ ডলতে ডলতে সামনে তাকালো। আমাকে কেমন দেখাচ্ছে ভাঙা টেপ রেকর্ডার? আরিয়ানের দিকে ঘুরে কথাটা বললাম আমি। আরিয়ান কিছুক্ষণ আমার দিকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে বলল, সবই ঠিক আছে, কিন্তু কি? হঠাৎই আরিয়ান কিছুটা কাছে এসে খোপা করা চুলগুলো টান মেরে খুলে দিয়ে বলল, এবার পারফেক্ট ছাজবতী লবঙ্গ। আরিয়ানের এমন কাজে অবাক হয়ে কিছু বললাম না, শুধু মুচকি হাসলাম। হঠাৎই আরিয়ান বলে উঠল, এখন তাহলে মেঘলা ভাবিকে নিয়ে চলে আসো।
আপনি একটা কাজ করুন, আপনি গিয়ে নিচে দাঁড়ান, আমি আপুকে নিয়ে আসছি। ওকে, তাড়াতাড়ি যাও। তারপর আমি চলে আসলাম বাইরে, আর আরিয়ান আবারও পাইপ বেয়ে মানে যেভাবে উপরে এসেছিল সেভাবেই নিচে নামতে লাগলো। দেওয়ালের সাথে চেপে ধরে দাঁড়িয়ে আছে আরুষ, আর ওদিকে ঋতু পুরো হা হয়ে তাকিয়ে আছে আরুষের দিকে। হঠাৎই আরুষ বলে উঠল, দেখো, চেঁচিও না, আমি তো মেঘলা ভাবিকে নিতে এসেছিলাম। আরুষের কথা শুনে অবাক হয়ে আরুষের দিকে প্রশ্ন মাখা মুখ নিয়ে তাকালো ঋতু। আরুষ ঋতু চাহনির অর্থ বুঝতে পেরে বলল, আমি সব বলছি তোমায়। তারপর আরুষ ঋতুকে সব বলল, তারা কেন এই সময় এখানে আসলো। ঋতু আরুষের কথায় হালকা হেসে বলল, হো, এই ব্যাপার, আচ্ছা আপনি একটা কাজ করুন, আপনি বাইরে যান, আমি আপুকে নিয়ে আসছি। ঋতুর কথা শুনে আরুষ খুশি হয়ে বলল, ঠিক আছে ভাই, পচা পান্তা ভাত। আরুষের কথা শুনে ঋতু কিছুটা অবাক হলেও তেমন একটা পাত্তা দিল না। তারপর ঋতু বাইরে যেতে নিলেই আরুষ ঋতুর হাত ধরে ফেলল। হঠাৎ করে এমনভাবে হাত ধরার কারণ ঋতু বুঝতে না পেরে পেছনে ঘুরে বলল, কি? আরুষ ঋতুর কিছুটা কাছে গিয়ে বলল, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। আরুষের কথা শুনে মুচকি হাসল ঋতু, তারপর ছোট্ট করে বলল, থ্যাংক ইউ। বিনিময়ে আরুষ কিছু বলল না। তারপর ঋতু চলল মেঘলার রুমের দিকে, আর আরুষ ধীর গতিতে আশেপাশে তাকিয়ে চলল বাইরে। আপুর রুমের কাছে আসতে দেখলাম আপু চুপটি করে বসে আছে আয়নার সামনে। আপুকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে এই মুহূর্তে। আমি দৌড়ে পেছন থেকে আপুকে জড়িয়ে ধরলাম, বললাম, আপু তোমাকে খুব সুন্দর লাগছে, একদম পরীর মতো। বিনিময়ে আপু শুধু মুচকি হাসলো। হঠাৎই বলে উঠলাম আমি, আপু চলো। কোথায়? আরে গেলেই দেখতে পাবে, চলো। তারপর আপুর হাত ধরে বাহিরে পা বাড়ালাম আমি। এমন সময় রুমের ভেতরে ঢুকলো ঋতু। ওকে দেখে প্রথমে ঘাবড়ে গেলেও পরে নিজেকে সামলে নিয়ে বললাম, তুই কোথায় যাচ্ছিস? আপুর কাছ থেকে একটু সরে ঋতুর কানে কানে বললাম। তারপর ঋতুও চলল আমাদের সাথে। আশেপাশে তাকিয়ে ফাঁকা মাঠ দেখে পা বাড়ালাম আমি। আপু আর ঋতু বাইরে যাওয়ার উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ যাবৎ গাড়ির পাশে দাঁড়িয়ে আছে আকাশ, আর তার কানের সামনে শুধু মশা এসে গান গাইছে। এমন সময় আরিয়ান আর আরুষ দুজনেই বাইরে চলে আসলো। ওদের দেখে প্রথমে খুশি হলেও পরক্ষণে ওদের একা দেখে মনটা খারাপ হয়ে গেল আকাশের। আরুষ আর আরিয়ান আকাশের সামনে এসে মাথা নিচু করে বলল, সরি ভাইয়া, অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুতেই ভাবিকে নিয়ে আসতে পারলাম না, সরি ভাইয়া। আরুষও বলে উঠল, সরি ভাইয়া। আকাশ কিছু না বলেই মন খারাপ করে পেছনে ঘুরে গাড়িতে বসতে নিবে এমন সময় কারো চেঁচানোর আওয়াজ শুনে সামনে তাকালো আকাশ। পেছনে ঘুরেই তার মনটা ভালো হয়ে গেল, কারণ মেঘলা যে আসছে তার দুই শালিকার হাত ধরে। আরুষ আর আরিয়ানের দিকে তাকাতেই তারা হেসে দিল। এদিকে মেঘলা আকাশকে দেখে মুচকি হাসলো। তার মনটাও কিছুটা খারাপ ছিল, এখন কিছুটা ভালো হয়ে যাবে, কারণ সেও তো চেয়েছিল যাতে সবার আগে আকাশই তার গালে হলুদ লাগাবে। কি হলো আপু, এখন খুশি তো? বিনিময়ে কিছু না বলে শুধু মুচকি হাসলো মেঘলা। আকাশ ভাইয়ার কাছে আসতেই বলে উঠলাম আমি, কি দুলা ভাই, হলুদ না লাগিয়ে চলে যাচ্ছেন? আকাশ কিছু বলল না। তারপর আপু আর আকাশ ভাইয়া গিয়ে বসে পড়ল গাড়িতে, আর আমরা তাদের থেকে অনেকটা দূরে দাঁড়ালাম, অপেক্ষা কখন আপু আসবে। গাড়ির ভেতর মেঘলা বসতেই আকাশ বলে উঠল, তোমায় খুব সুন্দর লাগছে মেঘলা, একদম হলুদ পরীর মতো। আকাশের কথা শুনে লজ্জা মাখা মুখ নিয়ে মুচকি হাসল মেঘলা। হঠাৎ আকাশ তার গাড়িতে রাখা হলদে বাটিটা বের করে মেঘলার গালে হলুদ লাগিয়ে দিল। তারপর মেঘলার কপালে ছোট্ট একটা চুমু দিয়ে দিল। মেঘলা আকাশের স্পর্শে হালকা কেঁপে উঠল। তারপর বলল, এখন তাহলে যাই, ইচ্ছে তো করছে এখনই বাসরটা সেরে নেই, এই বলে হাসলো আকাশ। আকাশের কথা শুনে মেঘলা লজ্জায় লাল হয়ে আকাশের বুকে মাথা লুকিয়ে বলল, তার জন্য যে আরও একদিন অপেক্ষা করতে হবে মশাই, আমিও সেই অপেক্ষায় রইলাম। মেঘলা মুচকে এসে নিজের গালে লাগা হলুদ লাগিয়ে দিল আকাশের গালে। তারপর মেঘলা আস্তে সরে এসে বেরিয়ে গেল গাড়ি থেকে। আকাশ মেঘলার এমন কাজ দেখে অবাক হয়ে মুচকি হাসলো। এদিকে আপুকে বেরিয়ে আসতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। তারপর সবাইকে বাই জানিয়ে আমরা চলে গেলাম আপুকে নিয়ে বাড়ির ভেতরে। না জানি আপুর ডাক পড়ল নাকি। এদিকে আরুষ আর আরিয়ারও মুচকি হেসে চলল গাড়ির ভেতরে। তারপর চলতে শুরু করলো তারা তাদের গন্তব্যে। আজকে আপুর বিয়ে, পুরো বাড়িতে খুশির ছড়াছড়ি। চারদিকে পরিবেশ খুব আনন্দের সাথে মেতে উঠেছে। লাল বেনারসি পরিয়ে আপুকে খুব সুন্দর করে সাজানো হয়েছে আজকে। বুকের ভেতরটা ধকধক করছে মেঘলার। কিছুক্ষণের মধ্যেই একেবারের মতো আকাশের হয়ে যাবে মেঘলা। এই ভেবে খুশি লাগলেও আবার বাবা মা ছোট বোনকে ছেড়ে চলে যাবে ভাবতেই বুক চিরে কান্না আসছে তার। মেয়েদের ভাগ্যই এমন, যে ঘরে জন্ম হবে একদিন সেই ঘরের অতিথি হবে। এই ভেবে দীর্ঘশ্বাস ফেলল মেঘলা। এদিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে আকাশকে। আকাশকে সাজাতে সাহায্য করছে আরুষ, আরিয়ান। সবাই খুব সুন্দরভাবে তৈরি হয়ে চলল নতুন বউকে বাড়ি নিয়ে আসতে। আজকে সবাই খুশি। ভারী লাল লেহেঙ্গা, ভারী মেকআপ, ভারী গহনা পরে একদম ফুলটু তৈরি আমি। অস্বস্তি লাগলেও আবার ভালো লাগছে। আমার পাশে আছে মাই ময়দা সুন্দরী ফুলটু মেকআপ লুকিংয়ে। আজকে ঋতু আমার মতো সেম সাজ দিয়েছে। দুজনকেই সুন্দর লাগছে ভীষণ। এ নিয়ে 50টা সেলফি তোলা শেষ। এমন সময় চারিদিকে শোনা গেল জামাই চলে এসেছে। আমরাও চললাম মুচকি হেসে।
হাতে শরবতের ট্রে আর মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছি আমি, ঋতু আর তার সাথে আরও কিছু মেয়েরা। আমাদের কথা হলো ভেতরে ঢুকতে হলে 20,000 টাকা দিতে হবে, তা না হলে ভেতরে যাওয়া যাবে না। এদিকে আমাদের কথা শুনে আরুষ আরিয়ানের কানে কানে বলে উঠল, দোস্ত এরা তো পুরো তৈরি হয়ে মাঠে নেমেছে মনে হয়। তাই তো মনে হচ্ছে। সবাই তেমন কোনো ঝামেলা ছাড়াই আমাদের টাকা দিয়ে দিল। তারপর আমরা দুলাভাইকে শরবত আর মিষ্টি খাইয়ে ভেতরে যেতে দিলাম। আকাশ আর মেঘলার মাঝ বরাবর একটা পর্দা রাখা হলো। তারপর পর্দার দুই দিকে বসানো হলো মেঘলা আর আকাশকে। তারপর কাজী আকাশ ভাইয়ার কাছে গিয়ে বিয়ে পড়াতে শুরু করলেন। এদিকে আমি আর ঋতু দাঁড়িয়ে আছি চুপটি করে। কেমন যেন খুব কষ্ট লাগছে আমার। কিছুক্ষণ পর আপু চলে যাবে আমাদের ছেড়ে, ভাবতেই কষ্ট হচ্ছে ভীষণ। তারপরও মুখে হাসি রেখে সবটা দেখে যাচ্ছে আমি। এমন সময় ঋতু মাথা একটা টোকা দিয়ে বলে উঠল, আচ্ছা আরুষ আর আরিয়ান এত সহজে টাকাটা দিয়ে দিল, মাঝখানে কোনো ঘাপলা নেই তো? মানে টাকাগুলো বের করে দেখতো সব ঠিক আছে কিনা। ঋতু কথা শুনে টাকাগুলো ওর কাছে দিলাম। ও গুনে দেখলো সব ঠিক আছে। তারপর আবারও বিয়ে পড়ানোর দিকে মনোযোগ দিলাম। এদিকে কাজী আকাশকে কবুল বলতে বললেন। আকাশ ভাইও ছোট্ট শ্বাস ফেলে বলল কবুল। কাজী সাহেব তারপর চলে গেলেন আপুর কাছে। আবারও বিয়ে পড়াতে শুরু করলেন উনি। আবারও ঋতু মাথায় টোকা মেরে বলল, দোস্ত এখন নেক্সট প্ল্যানটা কি? কিসের প্ল্যান? লে খুকি, ভুলে গেলি বরের জুতা চুরি করতে হবে না? ঋতুর কথা শুনে অবাক বললাম, এই বলে আমরা চললাম আকাশ ভাইয়ার ঠিক পাশে গিয়ে দাঁড়ালাম। আকাশ ভাইয়ের পাশে বসে আছে আরিয়ান, তারপর আরুষ, তারপর আরও কিছু ছেলে মেয়ে। এখন কথা হলো এতগুলো জুতোর মধ্যে বরের জুতো কোনটা? আমি কোনো কিছু না ভেবে এক জোড়া জুতা নিয়ে নিলাম। তারপর দৌড়। এদিকে ঋতুও সেম জিনিস ভেবে অন্য আরেক জোড়া জুতো নিয়ে দিল দৌড়। এদিকে বিয়ের কাজ চলছে, ওদিকে আমরা জুতো লুকাতে ব্যস্ত। এদিকে আরিয়ান কিছু বুঝতে পেরে পেছনে তাকালো। মিম আর ঋতুকে দৌড়াতে দেখে অবাক হলো সে। আশেপাশে তাকিয়ে তেমন কিছু দেখতে না পেয়ে সে আবার মনোযোগ দিল বিয়েতে। কাজী সাহেব মেঘলাকে বলল, বলো মা কবুল। পাক্কা 10 মিনিট সময় নিয়ে বলল কবুল। তারপর সবাই মোনাজাত করে বিয়ে সম্পন্ন করলো আকাশ আর মেঘলার। খাওয়া দাওয়া যেহেতু আগেই হয়ে গেছে, তাই আর কিছুক্ষণের মধ্যে বিদায় দেওয়া হবে আকাশ আর মেঘলাকে। ছাদ থেকে এক প্রকার দৌড়ে নিচে চলে আসলাম আমি আর ঋতু। কিন্তু নিচে এসে অবাক হলাম আমি আর ঋতু, কারণ আকাশ ভাইয়া দিব্যি তার পায়ে জুতো পরে দাঁড়িয়ে আছেন। কিন্তু কি করে পারলো এতটুকু সময়ের মধ্যে জুতো ম্যানেজ করতে? আমি আর ঋতু একে অপরের দিকে তাকিয়ে বললাম, এটা কি হলো? কি করে বলবো? আচ্ছা, যদি আকাশ ভাইয়ের জুতো আকাশ ভাইয়ের পায়ে থাকে, তাহলে আমরা যে 2 জোড়া জুতা নিলাম সেটা কাদের? এদিকে আরিয়ান আর আরুষ বসে আছে, কারণ তারা তাদের জুতো খুঁজে পাচ্ছে না, তাই তারা এদিক ওদিক খোঁজাখুঁজি করছে। আরুষ বলল, দোস্ত আমার জুতা গেল কোথায়? আমারটাও পাচ্ছি না। হঠাৎই আরিয়ান তখনকার মিম আর ঋতুর দৌড়ানোর কথা মনে পড়ে গেল। মুহূর্তে সে বুঝতে পারলো এটা কাদের কাজ। তবে কথা হলো বরের জুতো না নিয়ে বরের ভাই আর বন্ধু জুতা নিয়ে গেল। অদ্ভুত তো। আরিয়ান আরুষের দিকে তাকিয়ে বলল, আমি মনে হয় বুঝে গেছি এটা কাদের কাজ। আরুষ আগ্রহের সাথে বলল, কাদের? কাদের আবার? ছাঁচপতি লবঙ্গ আর পচা পান্তা ভাতের। আরুষ অবাক হয়ে বলল, কি? কিন্তু আমাদের জুতা কেন? হিসাব অনুযায়ী ভাইয়ার জুতো নেওয়ার কথা ছিল। এই বলে আরিয়ান আর আরুষ খালি পায়ে পা বাড়ালো মিম আর ঋতুর দিকে। এদিকে আমি আর ঋতু একে অপরের হাত কচলাচ্ছি। ঠিক বুঝতে পারছি না কাদের জুতো নিলাম আমরা। এমন সময় দেখলাম ভাঙা টেপ রেকর্ডার আর ফাটা ডিসপ্লে। আমাদের দিকে একটা রাগী লোক নিয়ে এদিকে আসছে। তাদের পায়ে দেখলাম জুতো নেই। এবার বুঝে গেছি আমরা ভুল করে কাদের জুতা নিয়ে গেছি। আমি ঋতুর দিকে তাকিয়ে বললাম, দোস্ত ভাগ তাড়াতাড়ি, আমরা ভুল করে ফাটা ডিসপ্লে আর ভাঙা টেপ রেকর্ডারের জুতা নিয়ে আসছি। এ বলে দুজনে দুই দিকে দৌড়। আমি দৌড়ে ছাদের দিকে আর ঋতু একটা রুমের দিকে। এভাবে আমাদের দৌড়াতে দেখে আরুষ বলে উঠল, দোস্ত ওরা পালিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ধর। তারপর আর কি, আরিয়ান ছাঁচপতি লবঙ্গের দিকে দৌড় দিল আর আরুষ পচা পান্তা ভাতের দিকে। এক পর্যায়ে ঋতু দৌড়াতে দৌড়াতে একটা রুমের ভেতরে গিয়ে ঢুকলো। এদিকে আরুষও এসে ঢুকলো রুমের ভেতরে। রুমে ঢুকেই দরজা ভেতর থেকে বন্ধ করে দিল আরুষ। ঋতু দরজা বন্ধ করা দেখে পুরোই ঘাবড়ে গেল। যা, এখন কোথায় যাব? এদিকে আরুষ ঋতুর ঘাবড়ে যাওয়া মুখ থেকে হেসে বলল, এখন কোথায় যাবে পচা পান্তা ভাত? ঋতু ঘাবড়ে গিয়ে বলল, একদম কাছে আসবেন না, ফাটা ডিসপ্লে। আরুষ শয়তানি হাসি দিয়ে বলল, ঠিক আছে, আমার জুতা দিয়ে দাও, আমি চলে যাব। এদিকে ঋতু আরুষের সাথে কথা বলতে বলতে পুরো রুম ঘুরতে ঘুরতে দরজার কাছে আসবে, এমন সময় আরুষ ঋতুর হাত ধরে দিল এক টান। সাথে সাথে ঋতু হঠাৎ এমন হওয়াতে তাল সামলাতে না পেরে পড়ল আরুষের বুকে। আরুষ কিছু একটা ভেবে ঋতুকে নিয়ে শুয়ে পড়ল বিছানায়। হঠাৎই এমনটা হওয়াতে ঋতু ভয় পেয়ে তার চোখ বন্ধ করে ফেলেছে। এই মুহূর্তে ঋতুর বিছানার ওপর, তার ওপর আরুষ। আরুষও ঋতুর দিকে তাকিয়ে মুচকি হাসলো। তারপর ঋতুর কানের কাছে নিজের মুখটা নিয়ে এসে বলল, এখন কোথায় পালাবে পচা পান্তা ভাত? ঋতু তার চোখ খুলে বলল, আমায় যেতে দিন ফাটা ডিসপ্লে। যেতে তো দেবো, তার আগে জুতোটা দাও। তবে একটা কথা বলো, আকাশ ভাইয়ের জুতো না নিয়ে আমার জুতা নিলে কেন? আরে ভুল করে হয়ে গেছে তো, তা বাদ দাও, আগে আমার জুতা দাও। দেব না জুতা।
ও দেবে না? তাহলে তো মনে হচ্ছে তোমার সাথে এখন কিছু একটা করতে হবে। ঋতু ঘাবড়ে গিয়ে বলল, কি করবেন? তা তো দেখতেই পাবে। এই বলে আরুষ ঋতুর অনেক কাছে এগোতে লাগলো। এদিকে আরুষের এমন কাজ দেখে চোখ বন্ধ করে নিল ঋতু। আরুষ ঋতুর কাছে আসতে আসতে এতটাই কাছে চলে আসলো যে তার নিঃশ্বাসের শব্দ ঋতু শুনতে পাচ্ছে। এদিকে আরুষের নিঃশ্বাস এসে ঋতুর ঘাড়ে পড়তে পুরো কেঁপে উঠেছে ঋতু। অদ্ভুত শিহরণ দিয়ে বয়ে যাচ্ছে তার ভেতর। হঠাৎ ঋতু কি মনে করে চেঁচিয়ে বলল, দিয়ে দেবো জুতো, ছেড়ে দিন আমায়। এদিকে আরুষও ঋতুর কথা শুনে ওপর থেকে হালকা উঠে মুচকি হাসল। তারপর দুই ফ্রেন্ড আমাদের দুজনের দিকে চোখ টিপ মেরে হাসতে হাসতে চলে গেল, আর আমরা দুজন হাবলার মতো শুধু দেখেই গেলাম। কিছুক্ষণ পর নিজেরা নিজেদের গালাগালি দিয়ে নিজেদের স্বাভাবিক করে চলে আসলাম নিচে। নিচে আসতেই দেখলাম আপু আম্মু আর আব্বুকে জড়িয়ে ধরে কান্না করছে। মুহূর্তে মনটা খারাপ হয়ে গেল আমার। তারপর আপুকে নিয়ে যেতে লাগলো বাইরের গেটের সামনে। গাড়ির কাছে আসতেই আপুকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম আমি। আপুও কাঁদলো আমাকে ধরে। তারপর জোর করে আপুকে বসানো হলো গাড়িতে। আপু বসতেই আকাশ ভাইও বসে পড়লেন গাড়িতে। তারপর গাড়ি চালাতে শুরু করলেন ড্রাইভার। তারপর সবাই একে একে গাড়িতে বসতে শুরু করলো। তারপর একে একে সবাই চলে যেতে লাগলো তাদের গাড়ি করে। এদিকে আম্মুও কাঁদছে প্রচুর। তারপর সবাই একে একে চলে যেতে লাগলো বাড়ির ভেতরে। আমি আর ঋতু এক দীর্ঘশ্বাস ফেলে চললাম বাড়ির ভেতরে। এদিকে আকাশ মেঘলার কান্না দেখে মেঘলাকে বুকে জড়িয়ে নিয়ে বলল, আর কেঁদো না। ব্যাস এভাবেই চলছে তারা তাদের গন্তব্যে। এদিকে অন্য গাড়িতে বসে আছে হাসছে আরুষ আর আরিয়ান। তারা দুজনেই ঝাঁঝবতি লবঙ্গ আর পচা পান্তা ভাতের কাজে হাসতে হাসতে পেট ব্যথা করে ফেলেছে। তারপর তারা চলল তাদের গন্তব্যে। ফুল দিয়ে সাজানো বিছানাটায় এক হাত ঘোমটা টেনে বসে আছে মেঘলা। বুকের ভেতরে ধকধক করছে তার। অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে তার ভেতর। এক অদ্ভুত অনুভূতি নিয়ে অপেক্ষা করছে আকাশের জন্য। ভালোবাসার মানুষকে কাছে পেয়েছে ভাবতেই খুশিতে মন নেচে উঠছে মেঘলার। জীবনে মানুষের অনেক বড় পাওয়া হলো নিজের মনের মানুষকে কাছে পাওয়া। আর যারা এটা পেয়েছে তারা সবাই খুব লাকি। হঠাৎই দরজা খোলার আওয়াজে নড়ে চড়ে বসলো মেঘলা। দরজা বন্ধ করে আকাশ ধীর পায়ে আসলো মেঘলার দিকে। তারপর মেঘলার পাশে আসতেই মেঘলা সালাম দিল। আকাশও মেঘলার সালামের উত্তর দিয়ে মুচকি হেসে বুকে জড়িয়ে নিল মেঘলাকে। খুব গভীরভাবে জড়িয়ে ধরল আকাশ মেঘলা একে অপরকে। তারপর ডুব দিল ভালোবাসায়। খুব ভোরে ঘুম ভাঙল মেঘলার। চোখের সামনে দেখতে পেল আকাশ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আকাশের এমন কাজ দেখে মুচকি হাসল মেঘলা। তারপর আকাশের কপালে পড়ে থাকা চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিয়ে কপালে চুমু এঁকে দেয় মেঘলা। কপালে কারো ঠোঁটের স্পর্শ পেয়ে হালকা নড়েচড়ে উঠল আকাশ। মুহূর্তে কে কী করলো তা বুঝতে পেরে মুচকি হাসল সে। ধীরে ধীরে নিজেকে ছাড়িয়ে বিছানা থেকে উঠতে নিচ্ছে মেঘলা। কিন্তু যতবারই মেঘলা উঠতে যাচ্ছে ততবারই শক্ত করে জড়িয়ে ধরেছে আকাশ মেঘলাকে। বারবার এমনটা হওয়াতে মেঘলা আকাশের দিকে ঘুরে বলল, ও মশাই, আপনি তাহলে এখনো ঘুমাননি? আকাশও মুচকি হেসে বলল, এত সুন্দরী বউ বাসা থাকলে ঘুমানো যায় নাকি? হয়েছে হয়েছে। এই বলে আবারও মেঘলা উঠতে নিল। সাথে সাথে আবারও টেনে নিজের সাথে মেশালো আকাশ। এবার মেঘলা এসে পড়লো একদম আকাশের বুকের উপর। কি হচ্ছে এসব? আমাকে যেতে দিচ্ছ না কেন? আকাশ একটা দুষ্টুমি মার্কা হাসি দিয়ে বলল, আগে আমার যেটা চাই সেটা দিয়ে যাও। আকাশের কথা শুনে মেঘলা অবাক হয়ে বলল, কি চাই এখন? আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছু নেই, অনেক কিছু আছে। কি? আকাশের কিছু না বলে মেঘলা ঠোঁট নিজের ঠোঁটে বসিয়ে দিল। ঘটনা হঠাৎ করে হয়ে যাওয়াতে মেঘলা কিছু বুঝতে পারল না। পরে বুঝতে পেরে সে নিজেও তাল মিলালো। এদিকে সূর্যের আলো পড়তেই ঘুম ভাঙলো আমার। এমন সময় আম্মাজান আসলো চা নিয়ে। আম্মুকে দেখে কিছুটা অবাক হলাম। সত্যি একদিনে আপুকে ছাড়া পুরো বাড়িটাই খালি খালি লাগছে। আম্মু চা নিয়ে বসলেন বিছানায়। তারপর বলল, কি ঘুম হয়েছে? কিন্তু ভালো লাগছে না আম্মু, আপুকে ছাড়া একা ঘুমাতে। এই বলে আম্মুকে জড়িয়ে ধরলাম আমি। আম্মু হালকা হেসে আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, জানি তো, এতদিনের অভ্যাস কি আর একদিনে যাবে? আচ্ছা শোন, চা খেয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নে, মেঘলাদের বাড়িতে যেতে হবে তো নাকি? ময়দা সুন্দরী এসে নিক। তুই যে কেন শুধু শুধু ঋতুকে ময়দা সুন্দরী ডাকিস তা আজও আমি বুঝলাম না। তোমার এত বুঝে কি লাভ? এটা আমার আর আমার বেস্টুর ব্যাপার। জানি জানি। এই বলে আম্মু চলে গেল। তারপর আমিও চায়ের কাপটা হাতে নিয়ে চা খেতে শুরু করলাম। তারপর চলে গেলাম ওয়াশরুমে। ব্যস্ত রাস্তায় একটা গর্জিয়াস লাল রঙের একটা থ্রি পিস পরে হেঁটে চলেছে ঋতু। চুলগুলো বেরুনি করা তার। চোখে মোটা করে কাজল, আইলাইনার আর হালকা মেকআপে তৈরি আজ ঋতু। রোজকারের মতো আজকে অসম্ভব সুন্দর লাগছে তাকে। আজকে ঋতু কারো কথা ভেবে খুব ডিস্টার্ব। সে বুঝতে পারছে না বারবার কেন আরুষের মুখটাই ভেসে আসছে তার সামনে। কালকের পর থেকে কেমন একটা অনুভূতিতে মগ্ন সে। এতে সে চরম প্রকার বিরক্ত। হাঁটতে হাঁটতে চলে এসেছে সে তার গন্তব্যে। আয়নার সামনে দাঁড়িয়ে আছি আমি। এমন সময় রুমে প্রবেশ করলো চিরচেনা মানুষ, মাই বেস্টু ময়দা সুন্দরী। ওকে দেখে মনে হলো
কোনো কারণে ডিস্টার্ব সে। তাই এক বিরক্ত মাখা মুখ নিয়ে বললাম, কি হলো, প্যাঁচার মতো মুখ করে রেখেছিস কেন? বিনিময়ে ঋতু কিছু বলল না। হয়তো আমার কথা ওর কানে যাচ্ছে না। আমিও আর কিছু না ভেবে তৈরি হতে লাগলাম। বেশ কিছুক্ষণ পর সবাই মিলে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম আপুর শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। আম্মু, আব্বু, আমি, ঋতুসহ আরও কিছু মেহমানরা মিলে চললাম। আয়নার সামনে বসে আছে মেঘলা আর তার পাশে রয়েছে মেকআপ আর্টিস্টরা। এই মুহূর্তে সবাই মিলে মেঘলাকে সাজানোর কাজে ব্যস্ত তারা। আজকে মেঘলার বউ ভাত, সে উপলক্ষে আজকে পুরো বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। আকাশের পরিবারের অনেক মেহমানরাই এসেছে আজকে। সবাই বর্তমানে নতুন বউকে নতুন রূপে দেখার জন্য অতি আগ্রহের সাথে বসে আছে, তার সাথে আকাশও। ওদিকে অন্য রুমে পায়চারি করছে আরুষ। সে কিছুতেই বুঝতে পারছে না কি করে বলবে ঋতুকে। আর অন্যদিকে আয়নার সামনে দাঁড়িয়ে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে নিজের চুল খুব সুন্দর করে সাজাচ্ছে আরিয়ান। এই মুহূর্তে আরুষের টেনশন, তাকে সে মোটেও গুরুত্ব দিচ্ছে না। সে তার নিজের মতো করে নিজের কাজ করছে। আজকে আরিয়ান ব্ল্যাক কালারের সুন্দর শার্ট পরেছে, তার সাথে কালো প্যান্ট, কালো হাতের ঘড়ি, চুলগুলো সবসময়ের মতো সুন্দর করে সাজানো। সব মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছে তাকে। আরুষ আরিয়ানের ডোন্ট কেয়ার ভাব দেখে দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে বলে উঠল, তুই কি আমার টেনশনটা বুঝতে পারছিস না নাকি? কেন, কি হয়েছে? আরুষ আরিয়ানের এমন কথা শুনে অবাক হয়ে বলল, কি হয়েছে মানে? তুই কি সত্যিই বুঝতে পারছিস না আমি বলতে চাইছি কি? আরিয়ান আয়নার সামনে থেকে সরে এসে বলল, মামা চাপ নিও না, তৈরি হয়ে চলে এসো নিচে, কারণ টেনশন লেনে কা নেহি দেনে কা হ্যায়। এই বলে আরিয়ান তার হাতে থাকা কালো চশমা পরে একটা সুন্দর ভাব নিয়ে চলল তার কাছে। এদিকে আরুষ আরিয়ানের কথার আগা মাথা কিছু না বুঝে শুধু হা হয়ে তাকিয়ে রইল আরিয়ানের যাওয়ার পানে। তারপর সেও তৈরি হতে লাগলো। আমাদের গাড়ি এসে থামলো আকাশ ভাইয়াদের বাড়ির সামনে। তারপর চললাম আমরা বাড়ির ভেতরে। বাড়ির গেটের সামনে আসতে দেখলাম আকাশ ভাইয়ার আব্বুর সাথে আকাশ ভাইয়া আর কিছু মেহমান দাঁড়িয়ে আছে, হয়তো আমাদের স্বাগতম জানানোর জন্য। তারপর আব্বু আম্মুর সাথে কথা বললেন ওনারা। তারপর আমরাও চললাম এই বাড়ির ভেতরে। বাড়ির ভেতরে ঢুকতেই হা হয়ে গেলাম আমি। পুরো বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। তারপর আমি আর ঋতু চললাম আপু যেখানে আছে সেখানে। হঠাৎই চোখ গেল সামনে থাকা ব্ল্যাক জিন্স শার্ট পরা মিস্টার ভাঙা টেপ রেকর্ডারের দিকে। তাকে দেখে পুরো হা হয়ে গেলাম আমি। কত সুন্দর লাগছে ওনাকে। এমন সময় মাথায় চাটি মেরে ঋতু বলল, কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? না এমনি, চল। তারপর আমি আর ঋতু চললাম নিজেদের গন্তব্যে। এদিকে আরিয়ান মিমের কাণ্ড দেখে মুচকি হাসলো। তারপর আবার তার কাজে ব্যস্ত হয়ে পড়ল সে। আপু রুমে আসতেই আপুকে দেখে একটা টাসকি খেলাম আমি। আজকে আপু খুব সুন্দর একটা লেহেঙ্গা শাড়ি পরেছে, গায়ে ভারী গহনা, মেকআপ, চুলগুলো সুন্দর করে সাজানো। এক প্রকার হা হয়ে আপুকে জড়িয়ে ধরে বললাম, উফ আপু, তোমাকে কত সুন্দর লাগছে। আপু মুচকি এসে বলল, এসে পড়েছিস তুই, কেমন আছিস? আর আব্বু আম্মু আসেনি? সবাই এসেছে, তোমাকে ছাড়া ভালো লাগছে না। বিনিময়ে আপু কিছু বলল না। এমন সময় রুমে আসলেন আকাশ ভাইয়ার আম্মু, কারণ এখন আপুকে নিয়ে যাওয়া হবে নিচে অনুষ্ঠানে। খুব সুন্দরভাবে বউ ভাতের অনুষ্ঠান শেষ হলো। আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব। আপু তো এখনই কান্নাকাটি করে দিচ্ছে। হঠাৎই মনে পড়ল ঋতু আমার পাশে নেই, যা দেখে আমি বেশ অবাক হলাম। এখানেই তো ছিল, গেল কই? এই ভেবে ওকে খুঁজতে লাগলাম আমি। ছাদে দাঁড়িয়ে আছে ঋতু, এদিক ওদিক দেখছে সে, কারণ কিছুক্ষণ আগে আরিয়ান তাকে বলল ছাদে আসতে। মিম নাকি তাকে ডেকেছে। আশ্চর্যের বিষয় হলো মিম তাকে ডাকলে ছাদে কেন ডাকবে? হঠাৎ কেউ প্রবেশ করলো ছাদে। তাকে দেখে ঋতু অবাক হয়ে বলে উঠল, ফাটা ডিসপ্লে আপনি? আরুষ কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, আমি, পচা পান্তা ভাত, তোমার সাথে কিছু কথা ছিল। আমার সাথে? ঠিক আছে বলুন। পুরো বাড়ি খুঁজেও কোথাও খুঁজে পেলাম না ঋতুকে। হঠাৎ মনে হলো কোনোভাবে ছাদে চলে যায়নি তো, যেভাবে সেই কাজ। তারপর আমিও ছাদে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালাম। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে এক পর্যায়ে ছাদের দরজা পর্যন্ত এসে গেছি আমি। ছাদের গেটটা খুলতে যাব এমন সময় পেছন থেকে কেউ মুখ চেপে ধরলো আমার। সাথে সাথে ভয়ে ঘাবড়ে গেলাম আমি। হঠাৎই অপর পাশের ব্যক্তিটি দেওয়ালের সাথে চাপটে ধরে মুখ চেপে বলল, আপনি কি কিছু বলবেন নাকি আমি যাব? একরাশ নীরবতায় ঘোর কাটিয়ে কথাটা বলল ঋতু। বেশ কিছুক্ষণ যাবৎ আরুষ ঋতুকে কিছু বলবে বলে দাঁড় করিয়ে রেখেছে, কিন্তু এখনও কিছু বলছে না। ঋতুর কথা শুনে আরুষ বলে উঠল, আরে বলছি তো, 2 মিনিট সময় দিবে তো? ঋতু বিরক্ত মাখা মুখ নিয়ে বলল, 1.5 ঘন্টা হয়ে গেছে আমি দাঁড়িয়ে আছি, আপনি তো কিছুই বলছেন না। শোনো বলছি। বলুন। আরুষ একটা ছোট্ট শ্বাস ফেলে বলল, পচা পান্তা ভাত, আমি তোমাকে এতটুকু বলতেই হঠাৎই ঋতুর ফোনটা বেজে উঠল। সাথে সাথে ঋতু ফোনটা হাতে নিয়ে বলল, 1 মিনিট, ফাটা ডিসপ্লে। এতটুকু বলে অন্য সাইডে চলে গেল ঋতু। আর আরুষ একরাশ ক্ষোভ নিয়ে দাঁড়িয়ে রইল।
এদিকে ঋতু তার মায়ের সাথে কথা বলতে ব্যস্ত। এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো, দেওয়ালের সাথে চেপে ধরে আরিয়ান বলে উঠল। আর ওনার কথা শুনে চোখ বড় করে তাকালাম আমি। আরিয়ান এদিক ওদিক তাকিয়ে বলল, আমি তোমাকে কি বলেছি মন দিয়ে শোনো। এই বলে মুখ থেকে হাত সরিয়ে ফেলল আরিয়ান। আমিও জোরে জোরে শ্বাস ফেলে বললাম, আপনি হঠাৎ এইভাবে ধরলেন কেন? আপনি জানেন কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। আরিয়ান ছোট্ট শ্বাস ফেলে বলল, সরি। ওকে, এখন বলুন ব্যাপারটা কি? আরিয়ান কিছুটা ঘাবড়ানো মাখা মুখ নিয়ে বলে ফেললেন আরুষ আর ঋতুর কথা। ওনার কথা শুনে অবাক হয়ে বললাম, কি? এখন সেটা বলতেই ছাদে আরুষ আর ঋতু একসাথে দাঁড়িয়ে আছে। ও এই ব্যাপার, তার মানে আরুষ ভাইয়া না, মানে ফাটা ডিসপ্লে আমার ময়দা সুন্দরীর প্রেমে পড়ে গেছে। ও মা গো, এই দেখে ট্রু লাভ। আমার কথা শুনে আরুষ চোখ বড় বড় করে তাকালো। ওনার চাহনি দেখে একটা ছোট্ট ঢোক গিললাম আমি। বিনিময়ে আরিয়ান আমাকে অবাক করে দিয়ে হেসে দিল। ওনার হাসি দেখে আমিও হেসে দিলাম। এখন অপেক্ষা কখন ঋতু বের হবে। কিছু দেখার জন্য আস্তে আস্তে ছাদের দরজা খুলে এদিক ওদিক উঁকি দিতে লাগলাম। তুমি কি করছো? আরিয়ান বলল, আরে দেখতে পাচ্ছেন ওকে মারছি। আমিও দেখি ময়দা সুন্দরী কি বলে। এমন করো না, এমন করলে কি হবে? তোমাকে বারণ করেছে না, তাই করবে না। কিন্তু কে শুনে কার কথা? আমি আমার মতো উঁকি মারছি। এদিকে ঋতু কথা শেষ করে আরুষ বলে উঠল, এখন আমাকে যেতে দিন। আরুষও আর কিছু বলল না। তারপর ঋতু পা বাড়ালো দরজার দিকে, আর আরুষ ছাদের এক কিনারায় দাঁড়িয়ে পড়ল। এখন যদি কেউ এসে পড়ে? তুমি পড়ে যাবে। আরে পড়ে গেলে আপনি আছেন কেন? ধরে ফেলবেন। আরিয়ান অবাক হয়ে বলল, কি? আরিয়ানের কথা শুনে জিও ভাই কামড় দিয়ে বললাম, না মানে কিছু না। আপনি এত কথা বলছেন কেন বলুন তো? কিচ্ছু হবে না। এমন সময় ঋতু এসে দরজা খুলে ফেললো। সাথে সাথে আমি পড়ে যেতে নিলাম নিচে। ভয়ে চোখ বন্ধ করে নিলাম আমি। হঠাৎই মনে হলো কেউ আমাকে শক্ত করে ধরে ফেললো। তবে বুঝতে বাকি রইল না এটা কে ছিল। ভাঙা টেপ রেকর্ডার। আরিয়ান চোখ মুখ শক্ত করে বলে উঠলেন, কি বলছিলাম ছাজবতী লবঙ্গ? বুঝতে পেরেছি, আর জ্ঞান দিতে হবে না। আমি তোমাকে জ্ঞান দিয়েছি? দিচ্ছেন না তো কি করছেন? এ নিয়ে আমাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। এদিকে আমাদের ঝগড়া দেখে ঋতু একটা বিরক্তি মাখা মুখ নিয়ে চেঁচিয়ে বলে উঠল, এই তোরা থামবি? আর আরিয়ান ভাইয়া, আপনারা এখানে কি করছেন? আর তুইও বা কি করছিস? ঋতুর কথা শুনে আমরা আমাদের ঝগড়া বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে পড়লাম। কি করছি মানে? তোকেই তো খুঁজতে আসছিলাম। আর তুই বা এখানে কি করছিস? তেমন কিছু না, চল বাড়ি যাই। তার মানে কিছু হয়নি? ঋতু অবাক হয়ে বলল, কি হবে? না না কিছু না, চল। এই বলে আমরা চলে আসলাম। আরিয়ান ঋতুর কথা শুনে অবাক হয়ে ভাবল, তাহলে কি আরুষ কিছু বলতে পারলো না নাকি? এভাবে চলে গেল ছাদের ভেতর আরিয়ান। ছাদের এক কিনারায় দাঁড়িয়ে আছে আরুষ। মনের ভেতর এক অস্থিরতা ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। অজানা ভয় আর ক্ষোভ কাজ করছে তার ভেতর। এমন সময় পেছন থেকে আরিয়ান বলে উঠল, দোস্ত তুই কি কিছু বলতে পারিসনি ঋতুকে? আরুষ আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, না আমার দ্বারা হবে না দোস্ত। আজ হয়নি তো কি হবে, কাল হবে, নো প্রবলেম। এই বলে আরিয়ান অন্য কোনো কথা ভেবে আরুষের পাশ দিয়ে দাঁড়িয়ে পড়ল। আর আরুষ ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলল। কিছুক্ষণ পর আরুষ বলে উঠল, চল নিচে। চল। তারপর দুই বন্ধু মিলে নিচে চলে গেল। এদিকে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে আমরা সবাই। উদ্দেশ্য হলো সবাই এখন বাড়ি ফিরব। আম্মু আব্বু সবার সাথে কথা বলল। এমন সময় বাইরে আসলো আরিয়ান আর আরুষ। আরিয়ানের মুখ ঠিক থাকলেও আরুষ একটু মন খারাপের মতো দাঁড়িয়ে রইল। আমার আর বুঝতে বাকি রইল না আরুষ ভাইয়ার মন খারাপ আছে, কিন্তু আমার গর্থব ময়দা সুন্দরী বুঝতে পারছে না। তারপর একে একে সবাই গাড়িতে উঠে বসলাম। চলে গেলাম আপন গতিতে। আমরাও সবাইকে বিদায় জানিয়ে চললাম নিজের বাড়িতে। আর এদিকে আরিয়ান ও আরুষকে বিদায় জানিয়ে বাইকে করে চলল নিজেদের বাড়িতে। ভালো লাগছে না আর এই মুহূর্তে। আরিয়ানও তাকে আর বারণ করেনি। আরুষ যেতেই আরিয়ান বাড়ির ভেতরে চলে গেল। গিয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল আরিয়ান। প্রচুর ক্লান্ত সে। হঠাৎই মোবাইলটা বের করে একটা মেয়ের ছবি বের করে দেখতে লাগলো। ছবিটা হলো তার প্রিয়সীর। এই ছবিটা সেদিন তুলেছিল আরিয়ান, যেদিন বিয়ে বাড়িতে মেয়েটি ব্যস্ত ছিল। ছবিটার দিকে তাকিয়ে বলে উঠল আরিয়ান, তুমি কবে বুঝবে আমার ফিলিংসগুলো? এই বলে বুকে ধরল আরিয়ান ছবিটা। তারপর চোখ বন্ধ করে কল্পনা করতে লাগলো আরিয়ান। প্রথম দিন থেকে এখন পর্যন্ত হয়ে যাওয়া তার সাথে, তার প্রিয়সীর সাথে হয়ে যাওয়া ঘটনা সবকিছু মনে করে এই মুহূর্তে শুধু একটা কথাই তার মাথায় আসছে, আমার ছাজবতী লবঙ্গ। এদিকে আরুষ বাইকে করে মন মরার মতো করে বাড়ি ফিরছে। কেন যে তার এমন লাগছে জানা নেই তার, কারণ ঋতু তো তাকে রিজেক্ট করে দেয়নি। তারপরও কেন জানি না অজানা ভয় করছে আরুষের, কিছু হারানোর ভয়। এরকম নানা ধরনের জিনিস ভেবে বাড়ি ফিরছে সে। বেশ কিছুক্ষণ যাবৎ ঋতুকে আরুষ ভাইয়ার কথা বলার চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু বারবার ব্যর্থ আমি। কেন আমি জানি না, বারবার মনে হচ্ছে যদি ঋতু রেগে যায়। তাই আর বলা হলো না কথাগুলো। রাত 2টা, ফোন বাজলো ঋতুর। একরাশ বিরক্তি মাখা মুখে ফোনটা তুলল সে। নাম্বারটা চেনা চেনা লাগছে তার, কারণ এটা হলো সেই ছেলের নাম্বার যে ছেলেটি ঋতুকে বিরিয়ানির প্যাকেট বলে ডাকলো।
এতদিন পর ফোন করাতে ঋতু অবাক হয়ে গেল, কারণ এতদিন কোনো ফোন দেয়নি ছেলেটি। এক পর্যায়ে ঋতু ভুলে গিয়েছিল এই ছেলেটির কথা। এসব ভাবতে ভাবতেই প্রথম কলটা কেটে গেল। ঋতু বিছানা থেকে উঠে বসল। কিছুক্ষণ পর আবার ফোন করলো সেই ছেলেটি। ঋতু ধরে ফেলল, তারপর বলল, হ্যালো, হাই বিরিয়ানির প্যাকেট, কেমন কাটলো তোমার বেস্টুর বোনের বিয়ে? ছেলেটির কথা শুনে অবাক হয়ে বলল ঋতু, আপনি জানলেন কিভাবে? বিনিময়ের ওপর পাশের ব্যক্তি কিছু বলল না। হঠাৎই ছেলেটা ফোনটা কেটে দিল। ঋতুও কিছু না ভেবে আবার দিল ঘুম। দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেল। এই এক সপ্তাহে অনেকটা ফ্রি হয়ে গেছি আরুষ ভাইয়ার সাথে। তবে কথা হলো, সে কোনোভাবেই ঋতুকে প্রপোজ করতে পারল না। আর ওদিকে ঋতু বিরিয়ানির প্যাকেট বলা ছেলেটির সাথে কথা বলতে বলতে অনেকটাই বন্ধু হয়ে গেছে। ভার্সিটির করিডোরে দাঁড়িয়ে আছি আমি, আরুষ আর আরিয়ান। ঋতু সেই কারণটা হলো কালকে খুব বড় করে সারপ্রাইজ প্রপোজ করবে আরুষ ঋতুকে। সেটা নিয়েই আমাদের মধ্যে কথাবার্তা চলছে। আমাদের প্ল্যান হচ্ছে ভার্সিটির একটা রুম খুব সুন্দরভাবে সাজিয়ে প্রপোজ করবে আরুষ ঋতুকে। আর কালকে শুক্রবার, তাই ভার্সিটিও বন্ধ থাকবে। সব মিলিয়ে অনেক বড় সারপ্রাইজ প্ল্যানিং করেছি আমরা। এই আইডিয়াটা হলো আরিয়ানের। আজকে ঋতু ভার্সিটিতে না আসাতে ভালোই হলো। এভাবে নানা কথাবার্তা বলে চললাম আমি বাড়ি, আর কালকে খুব ভোরে আসবো আমরা ভার্সিটিতে। রাত 8টা। ঋতু কথা বলছে সে ছেলেটির সাথে। হঠাৎই অপর পাশের ছেলেটি বলে উঠল, আচ্ছা বিরিয়ানির প্যাকেট, তোমাকে একটা কথা বলি। বলো। তুমি কি কাউকে ভালোবাসো? ঋতু নির্দ্বিধায় বলে দিল, কিন্তু এখনো বলা হয়নি তাকে, ভাবছি খুব তাড়াতাড়ি বলে দিব। এইটুকু বলতেই সাথে সাথে অপর পাশের ছেলেটি ফোনটা কেটে দিল। এদিকে হঠাৎ এমনটা হওয়াতে অবাক হয়ে গেল। ওটা ওখানে দাও, ওটা আমার কাছে দাও, ওটা ওইভাবে ভালো দেখাচ্ছে না। ঝাঁঝবতী লবঙ্গ, তুমি ওটা করতে পারবে না, আমার কাছে দাও, ওখান থেকে তুমি পড়ে যাবে, তাই বলছি আমার কাছে দাও। একের পর এক এটা ওটা নিয়ে কথা শোনাচ্ছে আরিয়ান। এদিকে আমার এইসব শুনতে শুনতে খুব বিরক্ত লাগছে এখন। সেই ভোরবেলা থেকে ভার্সিটিতে এসে এটা করে যাচ্ছি আমি। এত কাজ কোনোদিন একসাথে করিনি আমি। তারপরও এটা ওটা নিয়ে আরিয়ানের কাছে কথা শুনতে হচ্ছে। এই মুহূর্তে দেওয়ালের সাথে কিছু বেলুন আটকানোর জন্য চেয়ারের ওপর দাঁড়িয়ে আছি আমি। অনেকক্ষণ যাবৎ চেষ্টা করছি, কিন্তু একবার আটকাতে পারছি না। এতে চরম বিরক্ত আমি। তারপরে আরিয়ানের বকবক শুনতে শুনতে আরও চরম প্রকারের বিরক্ত আমি। একরাশ বিরক্তি মাখা মুখ নিয়ে আরিয়ানকে বললাম, আপনি একটু থামবেন? ভাঙা টেপ রেকর্ডার, কতক্ষণ যাবৎ শুধু প্যাক 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 করে যাচ্ছেন। আপনাকে কি শুধু শুধু ভাঙা টেপ রেকর্ডার ডাকি? আরিয়ান আমার কথা শুনে রেগে গিয়ে বলল, আমি প্যাক প্যাক করি ঠিক আছে, তুমি যদি ওখান থেকে পড়ে যাও আমি তোমাকে কিন্তু ধরতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, ধরতে হবে না আপনাকে। এ বলে আবারও বেলুন লাগানোর চেষ্টা করলাম আমি। আর তাতে ঘটল আরেক বিপদ। চেয়ারটা অতিরিক্ত নাড়ানোর ফলে চেয়ার থেকে নিচে পড়ে যেতে নিলাম আমি। সাথে সাথে আরিয়ান কোলে তুলে নিল আমায়। হঠাৎ এমন হওয়াতে ভয়ে আরিয়ানের শার্টের হাতা খামচে ধরলাম আমি। চোখ মুখ খিচে বন্ধ করে ফেলেছি আমি। মনে হচ্ছে চোখ খুললেই সব শেষ আমার। কোমর ভেঙে 4 ভাগ হয়ে যাবে মনে হয়। এমন সময় কানের কাছে এসে আরিয়ান ঝাঁঝালো কণ্ঠে চেঁচিয়ে বলল, ইউ ইডিয়েট, ইডিয়েটই থাকবে, কতবার বলেছি পড়ে যাবে পড়ে যাবে, শুনছিলে না তো? এখন দেখো, এখন যদি না ধরতাম কোমর ভেঙে গেলে তো আ আ করে গান গাইতে। আরিয়ানের কথা শুনে আস্তে চোখ খুলে হালকা ঠক গিললাম। তারপর আরিয়ানও কোল থেকে নিচে নামালো আমায়। ওনার কোল থেকে নিচে নেমে ছোট্ট শ্বাস ফেললাম আমি। তারপর আরিয়ান আবারও চেঁচিয়ে বলল, একদম চুপ করে দাঁড়াবে এখানে। আমিও আরিয়ানের কথা শুনে মুখে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে পড়লাম। তারপর আরিয়ান কাজ করতে লাগলেন আর আমি চুপটি করে তা দেখতে লাগলাম। আয়নার সামনে দাঁড়িয়ে আছে ঋতু। খুব সুন্দর করে একটা নর্মাল সাজ দিয়েছে সে, কারণ সে এই মুহূর্তে মিমদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে তৈরি হচ্ছে। আজকে ঋতু অনেক খুশি, সে ভাবতেই পারছে না সে কাকে ভালোবেসে ফেলেছে। ঋতু মনে মনে ভেবে রেখেছে একবার দেখা হলেই তার সাথে সে তার মনের সব কথা বলে দিবে তাকে। হঠাৎ বুকের ভেতর এই তীব্র অনুভূতিগুলোকে আর আটকে রাখতে পারবে না ঋতু। সব বলে দিবে সে তাকে, তার মনের কথা বা অনুভূতিগুলোকে। তারপর যা হবে দেখা যাবে। এরকম নানা জিনিস ভেবে তৈরি হচ্ছে ঋতু। এমন সময় ফোন বাজলো ঋতুর। উপরে মিমের নাম দেখে তাড়াতাড়ি ফোনটা ধরে ফেললো ঋতু। তুই কি এখনই আসছিস? ওপাশ থেকে কথাটা বলে উঠল মিম। আচ্ছা শোন, আমি ভার্সিটিতে আসছি কিছু কাজে, তুইও আয়, তাড়াতাড়ি তোর সাথে কথা আছে। মিমের কথা শুনে ঋতু অবাক হয়ে বলল, আজকে তো শুক্রবার, ভার্সিটিতে গেলি কেন? তুই আগে ভার্সিটিতে আয়, তারপর সব বলবো। এতটুকু বলে ফোনটা কেটে দিল মিম। ঋতু আর কিছু না ভেবে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। বাসায় থেকে ঋতু তার মা বাবাকে বিদায় জানিয়ে বসে পড়ল রিকশায়। তারপর রিকশা চলতে শুরু করলো তার আপন গতিতে। এদিকে মুখ কালো করে বেলকনিতে বসে আছে আরুষ। কাল রাত থেকে বেলকনিতে বসে অনেকগুলো বিড়ি আর বিয়ার খেয়েছে সে, যার ফলে চোখ মুখ পুরো কালো হয়ে গেছে। এমন সময় ফোন বাজলো আরুষের। উপরে আরিয়ানের নাম্বার দেখে চোখ মুছে নিজেকে স্বাভাবিক করে নিল। তারপর আরুষ ফোনটা তুলে বলল, হ্যালো। ওপাশ থেকে আরিয়ান বলে উঠল,
কই তুই ভার্সিটি আসবি কখন? আরুষ বুঝতে পারছে না কি বলবে, তারপরে মনকে শক্ত করে বলে উঠল, আসছি আমি। তারপর ফোন কাটলো আরুষ, তারপর চলে গেল ওয়াশরুমে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বাইকে করে চলল আরুষ ভার্সিটির উদ্দেশ্যে। এদিকে আমি আর আরুষ একে অপরের দিকে তাকিয়ে বললাম, আসছে ওরা। তারপর আমরাও চলে আসলাম বাইরে। রান্নাঘরে কাজ করছে মেঘলা। এমন সময় সিঁড়ি বেয়ে নিচে নামছিল আকাশ। এই মুহূর্তে ব্রেকফাস্ট করবে আকাশ। আকাশ টেবিলে বসতেই মেঘলা এসে খাবার দিল তাকে। তারপর আকাশের বাবা মাও আসলেন খাবার টেবিলে। তারপর সবাই মিলে ব্রেকফাস্ট করে চলে গেলেন যে যার রুমে। এমন সময় আকাশ বলল, মেঘলা একটু রুমে আসো তো। মেঘলা বলল, আসছি। মেঘলার কথা শুনে আকাশ চলে গেল উপরে। কিছুক্ষণ পর মেঘলাও গেল রুমে। মেঘলা রুমে ঢোকার সাথে সাথে আকাশ মেঘলাকে দেওয়ালের সাথে লাগিয়ে তার কোমরে ধরে বলল, সারাদিন শুধু পালাই পালাই করো কেন? মেঘলাও মুচকে এসে আকাশের গলা জড়িয়ে ধরে বলল, কোথায় পালাই পালাই করছি? শুধু বাড়ির কিছু কাজের জন্য একটু বিজি থাকছি আর কি। এমনিতে তো মাই সব করে, আমি তো শুধু এই শুক্রবারটাই একটু করি মশাই। মেঘলার কথা শুনে মুচকি হাসলো আকাশ। তারপর মেঘলাকে জড়িয়ে ধরে বলল, আকাশ তোমায় খুব ভালোবাসি, কখনো ছেড়ে যাবে না কিন্তু। মেঘলাও শক্ত করে আকাশকে জড়িয়ে ধরে বলল, আমিও তো তোমায় ভালোবাসি, তাই ছেড়ে যাওয়ার প্রশ্নই আসে না। মেঘলার কথা শুনে খুশি হলো খুব আকাশ। তারপর মেঘলার কপালে চুমু এঁকে দিল। তারপর মেঘলাও চুমু দিল আকাশের কপালে। এমন সময় ডাক দিল মেঘলার শাশুড়ি মা। তারপর আকাশকে ছাড়িয়ে চলে গেল মেঘলা মুচকি হেসে। আকাশও আর কিছু না ভেবে মুচকি হেসে বিছানায় বসে পড়ল। এদিকে ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে ঋতু। আস্তে আস্তে ভেতরে ঢুকলো সে। আশেপাশে কাউকে দেখতে পারছে না ঋতু। ধীরে ধীরে ভার্সিটির ভেতরে ঢুকলো ঋতু। তারপর এদিক ওদিক খুঁজতে লাগলো ঋতু মিমকে। হঠাৎ একটা রুমে ঢুকতে বাহির থেকে কেউ দরজা বন্ধ করে দেয়। সাথে সাথে পুরো রুম অন্ধকারে ঢেকে যায়। হঠাৎই রুমে আলোয় ভরে গেল। কিন্তু রুমের অবস্থা দেখে চমকে গেল ঋতু। কারণ পুরো রুমটাই অগোছালো ভাবে রয়েছে। সাজানো রুমটা কেউ ভেঙে চুরে ফেলেছে। সব বেলুন এদিক ওদিক পড়ে আছে। গোলাপের পাপড়ি পড়ে ভরে গেছে পুরো রুম। হঠাৎই সামনে চোখ গেল ঋতুর। কারণ রুমের এক কোণায় একটা কাঁটা বিশিষ্ট গোলাপ ফুল হাতে নিয়ে বসে আছে আরুষ, আর তার হাত দিয়ে পড়ছে অনেক রক্ত। যা দেখে ঋতু দৌড়ে যায় আরুষের কাছে। আরুষের পাশে বসতেই বলে উঠল, ঋতু এগুলো কি করছেন আপনি? হাত থেকে তো রক্ত বের হচ্ছে। এইটুকুতে কিচ্ছু হবে না, সামান্য কেটে গেছে। সামান্য কেটে গেছে মানে? পুরো হাত বেয়ে রক্ত বের হচ্ছে। এখন কি করব আমি? এইভাবে রুম থেকে বাইরে এসে একটা দোকান থেকে স্যাভলন আর কিছু ব্যান্ডেজ আর তুলা কিনে আনলো ঋতু। তারপর আরুষের হাতের রক্ত মুছতে লাগলো ঋতু। আর আরুষ শুধু তাকিয়ে আছে ঋতুর দিকে। হঠাৎ আরুষ ঋতুকে জড়িয়ে ধরল। হঠাৎ এমনটা হওয়াতে ঋতু পুরো ভেবাচাকা খেয়ে গেল। ঋতু আর কিছু বলল না। হয়তো সে যেটা ভেবেছিল সেটাই সত্যি হলো। কিছুক্ষণ আগে আরুষ ভার্সিটিতে ঢুকেই পুরো সাজানো রুম ভেঙে চুড়ে তছনছ করে ফেলে, যা দেখে রীতিমতো মিম আর আরিয়ান চরম অবাক হয়ে পড়ে। যখন সে চিৎকার দিয়ে বলে ঋতু অন্য কাউকে ভালোবাসে, সেটা শুনেই মিম আর আরিয়ান বেরিয়ে যায় রুম থেকে। রুমের দরজার বাইরে থেকে বেস্ট ফ্রেন্ড এর এমন কাজ কিছুতে সহ্য করতে পারছিল না আরিয়ান। তাই সে চলে যায় ভার্সিটির ছাদে, আর তার পেছন পেছন চলে যায় মিমো। ছাদের এক কিনারায় দাঁড়িয়ে আছে আরিয়ান। এই মুহূর্তে তার খুব কষ্ট হচ্ছে বেস্ট ফ্রেন্ডের এমন কষ্ট দেখে। আরিয়ান নীরবতায় দাঁড়িয়ে আছে। তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছি আমি। উদ্দেশ্য হচ্ছে আমি কি যাব ওনার সামনে, কিন্তু গিয়ে কি বলবো। তারপর আর কিছু না ভেবে চলে গেলাম সামনে আরিয়ানের। আরিয়ানের সামনে যেতে দেখতে পেলাম আরিয়ানের চোখে পানি। তার মানে উনি এতক্ষণ কাঁদছিলেন। ভাবতেই আমার বুকের ভেতরটা ধক করে উঠল। সাথে সাথে অনেকটা কাছে চলে এলাম আরিয়ানের। তার দিকে তাকিয়ে বলে উঠলাম আমি, আপনি এতক্ষণ কাঁদছিলেন? বিনিময়ে আরিয়ান কিছু বলল না। আমি আবারও বলে উঠলাম, কি হলো, কথা বলছেন না কেন? আরিয়ান হঠাৎই শক্ত করে জড়িয়ে ধরল আমায়। আর হঠাৎ করে ওনার এমন কাজে অবাক হয়ে গেলাম আমি। এই মুহূর্তে আরিয়ান আরুষের আচরণের সাথে সাথে অন্য কিছু ভেবে কষ্ট পাচ্ছে, আর সেটা হলো কাউকে হারানোর ভয়। হঠাৎ কি হলো আপনার? ভাঙা টেপ রেকর্ডার? একরাশ প্রশ্ন মাখা মুখ নিয়ে কথাটা বলে দিলাম আমি। এদিকে আরিয়ান এখনও শক্ত করে জড়িয়ে ধরে আছে আমায়। ওনার হঠাৎ করে এমন কাজ করার অর্থ বুঝতে পারলাম না আমি। এই মুহূর্তে মাথায় শুধু একটা জিনিসই ঘুরছে, কি হলো হঠাৎ আরিয়ানের? হঠাৎই আরিয়ান আমাকে ছেড়ে দিয়ে বলল, কিছু না, চলো নিচে। ওনার এমন উত্তর শুনে হা হয়ে গেলাম আমি। পরক্ষণেই ওনার সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম আমি, তা তো যাব, তার আগে আপনি বলুন আপনার হঠাৎ করে কি হলো? কিছু হয়নি। কিছু হয়নি মানে? কিছু তো একটা হয়েছে, না হলে আপনি? আর কিছু বলার আগে আরিয়ান ধমকে স্বরে বলে উঠল, একটা কথা একবার বললে কানে যায় না তোমার? বললাম তো কিচ্ছু হয়নি। আরিয়ানের ধমক শুনে ভয়ে ঘাবড়ে গেলাম আমি। তারপর আর কিছু না বলে চলে গেলাম নিচে। আর আমার পেছনে আরিয়ান। ঋতুও চুপ করে বসে আছে, আর ওকে জড়িয়ে ধরে বসে আছে আরুষ। দুজনের মধ্যে একরাশ নীরবতা, কেউ কথা বলছে না। এদিকে ঋতু এতক্ষণে অনেক কিছুই হয়তো ভেবে ফেলেছে, কেন এই রুমের অবস্থা এমন হয়েছে। হঠাৎই ঋতু আরুষকে বলল, খুব ভালোবাসো আমায়? ওপাশ থেকে আরুষও বলে দিল, অনেক ভালোবাসি। ভালোবাসলে এভাবে সবকিছু ভেঙে চুরমার করে ফেলেছো কেন? আর হাত কাটলে কেন?
তুমি তো অন্য কাউকে ভালোবাসো। কে বলেছে অন্য কাউকে ভালোবাসি? কেন, কাল রাতেই তো তুমি বলেছিলে অন্য কাউকে ভালোবাসো। ও, তাহলে আমি ঠিকই ভেবেছিলাম ফাটা ডিসপ্লে, ওইটা তুমি ছিলে তাই না? আমি ছিলাম। তাহলে তুমি যখন ছিলে এতদিন পরিচয় দাওনি কেন? আর ভালোবাসা তো সরাসরি বলা যেত নাকি? সাহসী পাচ্ছিলাম না, তাই তো এমন করেছিলাম। কিন্তু কাল রাতে তোমার কথা শুনে আমার খুব কষ্ট হয়, যার কারণে রাগের মাথায় এমন সব করে ফেলেছি। তবে আমি এখন কিছু কথা বলি ফাটা ডিসপ্লে। মোবাইলে যার সাথে আমি কথা বলেছি সেটা যে তুমি ছিলে তা অনেক আগেই জেনে গিয়েছিলাম আমি। আর কাল রাতে যাকে ভালোবাসার কথা বলেছিলাম সেটাও তুমি ছিলে। তারপর ঋতু ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আই লাভ ইউ আরুষ। না, আমার ফাটা ডিসপ্লে। এতক্ষণ ওদের মাঝখানে যত কথা হয়েছিল সবই দুজনে নীরবভাবে বলছিল। আর আরুষ ঋতুকে জড়িয়ে ধরে খুব ঠান্ডাভাবে কথাগুলো শুনতেছিল। আরুষ ঋতুকে ছেড়ে দিয়ে বলল, তুমি সত্যি বলছো পচা পান্তা ভাত, তুমি আমায় ভালোবাসো? ভালোবাসি। আচ্ছা ওয়েট। এ বলে ঋতু আরুষের হাতে ব্যান্ডেজ করে দেয়। তারপর টেবিলে রাখা একটা গোলাপ আরুষের হাতে দিয়ে বলল, এখন প্রপোজ করো। আরুষ ঋতুর কথা মতো গোলাপটা হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর বলল, আমি সত্যি বলছি পচা পান্তা ভাত, তোমায় যে কখন কোথায় কিভাবে ভালোবেসে ফেলেছি আমি জানা নেই আমার। শুধু এতটুকু বলবো, নিজের থেকেও বেশি ভালোবাসি তোমায় আমি। আই লাভ ইউ মাই পচা পান্তা ভাত। এ বলে গোলাপ ফুলটা ঋতুর দিকে বাড়িয়ে দিল। ঋতু মুচকি হেসে ফুলটা হাতে নিয়ে বলল, আই লাভ ইউ টু মাই ফাটা ডিসপ্লে। তারপর আরুষ উঠে দাঁড়ায়। তারপর ঋতু আরুষকে আর আরুষ ঋতুকে শক্ত করে জড়িয়ে ধরে। এদিকে মুখ চেপে ধরে আরিয়ান ভার্সিটির বাহিরে বের করে নিয়ে যাচ্ছে আমায়। কিছুক্ষণ আগে নিচে নামতে অবাক হলাম আমি আর আরিয়ান, কারণ আরুষ ভাইয়ার রুমে ঢুকতেই দেখলাম আরুষ আর ঋতু একে অপরকে ভালোবাসার কথা বলছে। এতক্ষণ ওদের মাঝে হওয়া সব কথাই শুনেছি আমি আর আরিয়ান। ওদের এভাবে দেখে প্রচণ্ড বেগে খুশি হলাম আমি। খুশি হয়ে জেনে চিৎকার দিতে যাব, সাথে সাথে আরিয়ান আমার মুখ চেপে ধরে রুম থেকে বাইরে বের করে নিল। ভার্সিটির বাইরে আসতেই আরিয়ান আবার মুখ ছেড়ে দিয়ে বলল, তুমি আসলে একটা পাগল। আরিয়ানের কথা শুনে অবাক হয়ে বললাম আমি, কি আমি পাগল? আপনি কি তাহলে ছাগল একটা? আর কি করতে চাইলাম, শুধু ওদের একটু শুভেচ্ছা জানাতে চাইছিলাম। আর আপনি কিনা সেখান থেকে নিয়ে আসলেন আমায়। ওই সময় কেউ কোনো কথা বলে না, ওরা ওদের মতো কিছু সময় কাটায়। আমরা ততক্ষণে অন্য কোথাও যাই। অন্য কোথাও যাবেন? ভয় নেই তোমার, বেঁচে দিব না কারো কাছে। এ বলে আরিয়ান তার বাইকটা নিয়ে আসলো আমার সামনে। আশ্চর্য, আমি তা কখন বললাম যে আপনি আমায় বেঁচে দিবেন? তারপর আর কিছু না ভেবে বসে পড়লাম আরিয়ানের বাইকে। তারপর আরিয়ান বাইক চালাতে শুরু করলো। চললাম আমরা এক অজানা গন্তব্যে। শপিং করার উদ্দেশ্যে গাড়ি করে শপিং মলে যাচ্ছে আকাশ আর মেঘলা। আজকে মেঘলা একটা সুন্দর শাড়ি পরেছে, কারণ আকাশ বলেছে শপিং শেষে ঘুরতে যাবে তারা। আজকে মেঘলা আকাশ দুজনেই খুব খুশি। এমন সময় হঠাৎই আকাশের চোখ গেল বাইকে করে যাওয়া আরিয়ান আর মিমের দিকে। এমন কিছু দেখবে তা হয়তো আকাশ ভাবতেই পারেনি। হঠাৎ কিছু একটা ভেবে মুচকি হাসলো আকাশ। তারপর আর কিছু না বলেই চলল আকাশ তাদের নিজেদের গন্তব্যে, আর মিম আরিয়ান তাদের নিজেদের গন্তব্যে। আকাশ আর মেঘলাদের গাড়ি এসে থামলো বড় একটা শপিং মলের সামনে। তারপর আকাশ আর মেঘলা বের হয়ে চলল ভেতরে। কিছুক্ষণ পর আরিয়ান বাইক থামালো একটা বড় ব্রিজের ওপর। হঠাৎ করে এমন মাঝ রাস্তায় গাড়ি থামানোর কারণ বুঝলাম না আমি। একরাশ প্রশ্ন মাখা মুখ নিয়ে আরিয়ানকে জিজ্ঞেস করলাম আমি, আমরা এখানে কেন আসলাম? এমনি এসেছি, চলো। এই বলে আরিয়ান আমার হাত ধরে হাঁটতে লাগলো। ওনার এমন কাজে অবাক হলাম আমি। তারপর কিছু বললাম না আমি। চারিদিকে বাতাস বইছে খুব, তার সাথে আছে সূর্যের হালকা কিরণ মাখা আলো। সব মিলিয়ে অসম্ভব রকম সুন্দর পরিবেশ। ব্রিজের নিচে রয়েছে সুন্দর একটা নদী, যার অর্ধেক জায়গা জুড়ে রয়েছে শুধু সবুজের সমারোহ। বড় সুন্দর কাজ। হঠাৎ খেয়াল করলাম ব্রিজের নিচেও রয়েছে কিছু মানুষের বসবাস। হঠাৎই আরিয়ান বলে উঠল, যাবে নিচে? আমিও মাথা নাড়িয়ে হ্যাঁ সমর্থন দিলাম। তারপর আরিয়ান আমার হাত ধরেই নিয়ে যেতে লাগলো ব্রিজের নিচে। ব্রিজের নিচে আসতেই দেখলাম অল্প কিছু মানুষ আছে এখানে। আরিয়ান হঠাৎই বলল, নৌকা উঠবে ছাজপতি লবঙ্গ? আরিয়ানের কথা শুনে অবাক হয়ে বললাম আমি, নৌকা কোথায়? আরিয়ান কিছু না বলে হাত দিয়ে দেখালো আমায়, ওইখানে নৌকা আছে। তারপর আমি আর আরিয়ান চললাম নৌকার কাছে। তারপর আমি আর আরিয়ান উঠে বসলাম নৌকায়। নৌকার এক কিনারায় পানিতে পা দিয়ে বসে আছি আমি আর আরিয়ান। আর আমরা বসতেই মাঝি নৌকা চালাতে শুরু করলো। সত্যি অসম্ভব রকম ভালো লাগছে আমার। আরিয়ান এখনও আমার হাত শক্ত করে ধরে আছে, কিন্তু সেদিকে খুব একটা নজর দিলাম না আমি, কারণ এই মুহূর্তে আমি প্রকৃতি দেখতেই অনেকটা ব্যস্ত হয়ে পড়লাম। আশেপাশে আরও কিছু নৌকা আছে যারা জাল দিয়ে মাছ ধরতে ব্যস্ত। সত্যি প্রকৃতি দেখতে খুবই সুন্দর। এদিকে আরুষ আর ঋতু আজকে খুব খুশি। আরুষ আর ঋতু একে অপরকে ছেড়ে দিয়ে ভার্সিটির বাইরে বের হয়ে বাইকে করে চলল অজানা গন্তব্যে। ঋতু পেছন থেকে জড়িয়ে ধরে আছে আরুষকে। তারা এই মুহূর্তে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর চলে যাবে যে যার বাসায়। পাক্কা 2 ঘন্টা শপিং করে বের হয়ে শপিং মল থেকে আকাশ আর মেঘলা তারপর গাড়িতে গিয়ে বসে পড়ল তারা। গাড়ির পেছনের সিটে সব শপিং ব্যাগগুলো রেখে তারাও চলল অজানা গন্তব্যে।
হঠাৎই আকাশের চোখ গেল আরুষ আর ঋতুর দিকে। রীতিমতো আরুষ আর ঋতুকে এভাবে বাইকে করে যেতে দেখে অবাক হলো আকাশ। কিন্তু পরক্ষণেই হয়তো সে বুঝতে পেরেছে কি চলছে ওদের মাঝে। এইসব ভেবে আকাশ হাসল। এতক্ষণে আরুষ আর ঋতু আকাশের গাড়ি ছেড়ে অনেক দূরে চলে গেছে। আকাশকে হাসতে দেখে মেঘলা বলে উঠল, কি হলো, তুমি হাসছো কেন? বিনিময়ে আকাশ কিছু বলল না। আকাশ কিছু বলছে না দেখে মেঘলা আবার জিজ্ঞেস করলো, কি হলো, কিছু বলছো না কেন? আমার মনে হয় আরিয়ান, মিম আর আরুষ ঋতুর মাঝে কিছু চলছে। আকাশের কথা শুনে মেঘলা অবাক হয়ে বলল, কি সব আবল তাবল বলছো? আমি জানতাম তুমি বিশ্বাস করবে না, তাই আমি বলতে চাইনি। তবে আমি পুরোপুরি শিওর নই, আগে শিওর হই তারপর। কি হলো, কথা বলছো না কেন? না কিছু না, চলো। তারপর মেঘলাও কিছু বলল না। চলল তারা তাদের গন্তব্যে। বেশ কিছুক্ষণ পর নৌকা থেকে নামলাম আমি আর আরিয়ান। তারপর আবার চললাম আমরা একটা রেস্টুরেন্টে। সেখান থেকে খাবার খেয়ে চলেছি বাসার উদ্দেশ্যে। সারাদিন প্রচুর ঘোরাঘুরি করলাম আমরা। আরিয়ান বাইক থামালেন আমাদের বাসার সামনে। বাইক থেকে নেমে আরিয়ানের দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম আমি, থ্যাংক ইউ সো মাচ ভাঙা টেপ রেকর্ডার। আর তোমাকেও ধন্যবাদ জাজবতী লবঙ্গ। আবার কালকে দেখা হবে, বাই। ভাঙা টেপ রেকর্ডার, ওকে বাই জাজবতী লবঙ্গ। তারপর আমি চললাম বাড়ির ভেতরে আর আরিয়ান তাদের বাড়ির উদ্দেশ্যে। এই মুহূর্তে আরিয়ানের খুব ভালো লাগছে। তার ফিলিংস আরো গভীরভাবে আঁকড়ে ধরেছে তাকে। এখন শুধু অপেক্ষা কবে আসবে সেই দিন, যেদিন সবকিছু বুঝে যাবে তার প্রিয়সী। এসব ভেবে চলল আরিয়ান তাদের বাড়িতে। অন্যদিকে আরুষ ঋতুকে নিয়ে ঘোরাঘুরি করে ঋতুকে বাড়ি পৌঁছে সেও চলে গেল তাদের বাড়িতে। এই মুহূর্তে সত্যি নিজেকে বোকা মনে হচ্ছে আরুষের। 2 লাইন শুনে 14 লাইন ভেবে ফেলেছিল সে, আর যার পরিণাম হিসেবে তার হাতটাই কেটে গেল। রাত 9টা, আরিয়ান বিছানায় শুয়ে আছে। এমন সময় আকাশ আসলো তার রুমে। আকাশ আসতেই আরিয়ান শোয়া থেকে উঠে বসলো। ভাইয়া তুমি বসো। আকাশ আরিয়ানের পাশে বসে পড়ল। তারপর বলল, ঘুমিয়েছিলি নাকি? না, একটু শুয়েছিলাম। তা একটা কথা বলি। বলো। ভালোবাসিস মিমকে তুই? আকাশের কথা শুনে অবাক হয়ে আরিয়ান বলল, কি ভাইয়া, তুমি বুঝলে কিভাবে? আরিয়ানের কথা শুনেই আকাশ পেয়ে গেছে তার উত্তর। হালকা হেসে আকাশ বলল, বলেছিস তুই মিমকে? না, বলা হয়নি তো। তাহলে দেরি করছিস কেন, বলে দে তাড়াতাড়ি। কিন্তু ভাইয়া, এই কিন্তু করলে কিন্তু পাখি হাত থেকে ছুটে অন্য ডালে বসে পড়বে। তাই বলছি, মনে যা আছে মন খুলে বলে দে, পরে যা হবে দেখা যাবে। এতটুকু বলেই চলে গেল আকাশ। আর আরিয়ান আবার বিছানায় শুয়ে ভাবতে লাগলো কি করবে সে, বলবে কি বলবে না। বিছানায় শুয়ে আছি আমি, কিছুতেই ঘুম আসছে না। চোখ বন্ধ করলে শুধু আরিয়ানের সাথে কাটানো আজকের দিনটার কথা খালি ভেসে আসছে চোখের সামনে। কিন্তু কেন? দেখতে দেখতে কেটে গেল 1 সপ্তাহ। এই 1 সপ্তাহে অনেক কিছু বদলে গেছে। আরুষ আর ঋতু অনেক কাছাকাছি চলে এসেছে। আর আমি আর আরিয়ান, আমরা 4 জন এখন খুব ভালো বন্ধু। এখন প্রায়ই আমরা ভার্সিটি শেষ করে ঘুরতে বের হই। তারপর আরুষ আর ঋতু থাকে তাদের মতো, আর আমি আর আরিয়ান আমাদের মতো। এই কয়েকদিনে অনেক ভালো সময় কেটেছে আমাদের। এখন আরিয়ানকে আমার খুব ভালো লাগে। ও পাশে থাকলে কেমন এক অদ্ভুত অনুভূতি আসে। বুকের বাম পাশে কেমন যেন ধকধক করে ওঠে। কেন হয় জানা নেই আমার। তবে আরিয়ানের কথা ভাবতে আমার খুব ভালো লাগে। অদ্ভুত অদ্ভুত জিনিস মাথায় এসে নাড়া দেয়, যার কারণ এখনও জানা নেই আমার। এই অনুভূতিগুলোর কি আদৌ কোনো নাম আছে, নাকি সব শুধুই আবেগ? আচ্ছা, এমন অনুভূতিগুলো কি শুধু আমারই হয়, নাকি আরিয়ানেরও হয় এমন? এইসব আলতু ফালতু ভাবনা নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছি আমি ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে। আজকে একটা সাদা রঙের চুড়িদার পরেছি আমি। এই রঙটা আরিয়ানের খুব ফেভারিট, তাই আজকে পরেছি। হঠাৎ ওর পছন্দের রঙের জামা পরতে কেন মন চাইলো তা আমার জানা নেই। চোখে হালকা কাজল, চুলগুলো খুলে দিলাম। তারপর কলেজ ব্যাগটা নিয়ে তৈরি হলাম। তারপর ব্রেকফাস্ট করে চললাম আমি ভার্সিটির উদ্দেশ্যে। আজকে ঋতু আসবে না বাসায়, ও আমার আগেই আজকে ভার্সিটিতে চলে গেছে। এর কারণটা জানা নেই আমার। এসব ভেবে আমি হাঁটছি, কারণ এই মুহূর্তে আশেপাশে কোনো রিক্সা পাচ্ছি না আমি। তাই আনমনে হেঁটে চলেছি আমি। কেন জানা নেই, এই মুহূর্তে খুব ভালো লাগছে আমার। কিছু দূর যেতেই সামনে একটা রিক্সা দেখতে পেলাম আমি, যা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে চললাম আমার কাজে। তারপর ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে বসে পড়লাম রিক্সায়। আয়নার সামনে দাঁড়িয়ে আছে মেঘলা, চুল আঁচড়াচ্ছে সে। এমন সময় পেছন থেকে আকাশ এসে জড়িয়ে ধরল তাকে। তারপর তাকে জড়িয়ে ধরে বলল, আকাশ, আমার বউটা কি করছে? তোমার বউটা চুল আঁচড়াচ্ছে। তা একা তৈরি হলে চলবে? আমাকে তো তৈরি করে দিতে হবে নাকি? আকাশের কথা শুনে হাসলো মেঘলা। তারপর হাতে থাকা চিরুনিটা নিয়ে আকাশের চুল ঠিক করে দিল মেঘলা। তারপর আকাশের গলার টাইটা ঠিক করে দিল। এমন সময় আকাশ মেঘলার কোমর জড়িয়ে ধরে অনেকটাই কাছে এসেছে। তারপর বলল, তোমায় কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে আজকে। আকাশের কথা শুনে হাসলো মেঘলা। হঠাৎ আকাশ মেঘলাকে একদম নিজের সাথে মিশিয়ে ওর ঠোঁটের কাছে এগোতে যাবে, এমন সময় মেঘলা আকাশের ঠোঁটে হাত দিয়ে বলল, সবসময় লুচু চিন্তা ভাবনা। মেঘলার কথা শুনে আকাশ হালকা মুখ গোমরা করে ফেলল। তা দেখে মেঘলা হেসে আকাশের গালে একটা ছোট্ট কিস করে বলল,
ব্রেকফাস্ট করতে এসো, এই বলে নিজেকে আকাশের কাছ থেকে ছাড়িয়ে চলে গেল মেঘলা। মেঘলার কাছ দেখে আকাশ হেসে বলল, এখন যত পালানোর ইচ্ছে পালিয়ে নাও, তোমাকে পরে আমি দেখে নিব। এ বলে আকাশ হেসে নিজেকে একবার আয়নায় দেখে চলে গেল নিচে। তারপর ব্রেকফাস্ট করে চলল আকাশ অফিসে। খাবার টেবিলে খুব একটা কথা বলেনি আকাশ মেঘলার সাথে। আকাশ ইচ্ছে করে এমন করেছে। মেঘলা বুঝতে পেরে সেও কিছু বলল না। তারপর আকাশ বেরোতেই মেঘলা দরজা বন্ধ করে দিয়ে চলে গেল রান্নাঘরে। এদিকে ভার্সিটির একটা রুম খুব সুন্দর করে সাজাচ্ছে আরুষ আর ঋতু। আর আরিয়ান দাঁড়িয়ে আছে চুপ করে, কারণ সেদিন মিম আর আরিয়ান মিলে আরুষ আর ঋতুকে এক হতে সাহায্য করেছিল। আর আজ তারাও নিজ হাতে আরিয়ান আর মিমের কাছে আসতে সাহায্য করবে। আজকে সবাই মিলে মিমকে অনেক বড় সারপ্রাইজ দিতে চায়, কারণ আজকে যে মিমকে আরিয়ান প্রপোজ করবে। আরিয়ানও আজকে খুব খুশি, কারণ সে ভেবে রেখেছে আজকে মিমকে তার মনের কথা বলে দিবে সব। আরিয়ান একটা ছোট্ট ডায়মন্ডের আংটি কিনে নিয়ে এসেছে মিমের জন্য। আরিয়ান মুচকে এসে আংটিটা দেখে আবার পকেটে নেবে, এমন সময় আরুষ বলে উঠল, ওটা কার জন্য মামা? আরুষের কথা শুনে আরিয়ান তাড়াতাড়ি করে পকেটে আংটিটা ঢুকিয়ে বলল, তুই জানিস না এটা কার জন্য? জানি তো, তারপর একটু জিজ্ঞেস করলাম আর কি। এই নিয়ে দুই বন্ধু মিলে হাসাহাসি করছে। এমন সময় ঋতু এসে বলল, দুই বন্ধু মিলে একা একা হাসলে হবে? এই শালিকেও তো হাসাতে হবে, তাই না? ঋতুর কথা শুনে আরিয়ানও বলে উঠল, অবশ্যই, কেন নয়? আমার 10টা না 5টা নয়, একটা মাত্র শালি, তাকে না হাসালে চলবে নাকি? আরিয়ানের কথা শুনে ঋতু মুচকে হাসলো। হঠাৎই আরুষ বলে উঠল, ঝাঁঝবতী লবঙ্গ এখন আসছে না কেন? আরুষের কথা শুনে ঋতু বলে উঠল, ঠিকই তো আছে, এখন আসছে না কেন? ওর এতক্ষণে চলে আসার কথা। পচা পান্তা ভাত, তুমি মিমকে একটা ফোন দাও। আরুষের কথা শুনে ঋতু তার ফোন বের করলো। তারপর ফোনটা নিয়ে রুমের বাইরে চলে গেল। সে কখন থেকে রিকশায় বসে আছি, আর এমন একটা রিকশায় উঠেছি হালায় মনে হয় নেশা করে গাড়ি চালাচ্ছে। এত আস্তে আস্তে কেউ রিকশা চালায়? আধ ঘন্টার রাস্তা আমি 1 ঘন্টাও যেতে পারছি না। শেষমেশ এসে রিকশা থামলো ভার্সিটির সামনে, যা দেখে স্বস্তির নিঃশ্বাস নিলাম আমি। তারপর রিকশাওয়ালাকে টাকা দিলাম, সে চলে গেল। তারপর আমিও টাকাটা রেখে ভেতরে ঢুকবো, এমন সময় ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিতে যাব, এমন সময় কেউ এসে পেছন থেকে একটা রুমাল চেপে ধরল। ঘটনাটা আচমকা হওয়াতে আমি কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। হয়তো আমি অজ্ঞান হয়ে যাচ্ছি। মনে হলো কেউ আমায় গাড়িতে উঠাচ্ছে। তারপর আর কিচ্ছু মনে নেই। সব কালো অন্ধকার এসে সব কালো করে দিয়ে চলে গেল। ওদিকে ঋতু ভার্সিটির করিডোরে দাঁড়িয়ে মিমের সাথে হয়ে যাওয়া ঘটনাটা দেখে দিল এক দৌড়। তারপর আরুষ আর আরিয়ান সামনে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, ভাইয়া, মিমকে কেউ তুলে নিয়ে গেছে। ঋতুর কথা শুনে আরিয়ান আরুষ দুজনেই অবাক হয়ে বলল, কি? ভাইয়া, তাড়াতাড়ি কিছু করুন। তুমি কি ওদের দেখেছ? ভাইয়া, ওদের মুখে কাপড় বাঁধা ছিল, যার কারণে মুখ বোঝা যাচ্ছিল না। ওরা একটা কালো রঙের গাড়ি করে কোথাও নিয়ে গেল। পুরো এক নিঃশ্বাসে কথাগুলো বলল ঋতু। ঋতুর কথা শুনে আরিয়ান অস্থির হয়ে পড়ল। তারপর তাড়াতাড়ি করে বাইক নিয়ে বেরিয়ে পড়ল সে। এদিকে আরুষ আরিয়ানকে বেরিয়ে যেতে দেখে সেও চলল তার পেছন পেছন। এমন সময় ঋতু কাঁদতে কাঁদতে বলে উঠল, আমিও যাব। ঋতুর কান্নামাখা মুখ দেখে আরুষও আর মানা করেনি। তারপর ঋতুকে নিয়ে সেও চলল আরিয়ানের পেছন পেছন। ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে আরিয়ান। এই মুহূর্তে আরিয়ান খুব অস্থির হয়ে গেছে। তার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, কেন হলো? সব তো ঠিকই ছিল, তাহলে কেন এমন হলো? কারা করলো এমন? আর ভাবতে পারছে না আরিয়ান। পাগলের মতো খুঁজছে আরিয়ান তার প্রিয়সীকে। এদিকে আরুষও ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে, আর তার পেছনে কেঁদে চলেছে ঋতু। আর আরুষ একটু শান্ত করার চেষ্টা করছে তাকে, কিন্তু ঋতুও তো খুব অস্থির হয়ে পড়েছে। সে ভাবতেই পারছে না কেউ তার বেস্টুকে এইভাবে ধরে নিয়ে যাবে। কিন্তু কারা করলো এমন? হঠাৎই ঋতুর ফোনটা হাতে নিয়ে ফোন করলো মিমের মাকে। তারপর তাদেরকে বলে দিল মিমের কিডন্যাপ হওয়ার বিষয়টা। মিমের আম্মু শুনে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তারপর ফোন দিল মেঘলার আপুর নাম্বারে। রান্নাঘরে কাজ করছিল মেঘলা। আজকে অফিস অফ দিয়েছে সে, তাই এই মুহূর্তে সবার জন্য রান্না করতে ব্যস্ত সে। এমন সময় ফোন বেজে ওঠাতে তাড়াতাড়ি ফোন তুলল সে। তারপর ঋতুর মুখে সব শুনে সেও অস্থির হয়ে পড়ল। মেঘলা ফোন করলো আকাশকে। আকাশ সব শুনে তাড়াতাড়ি করে অফিস থেকে বেরিয়ে পড়ল। তারপর বাড়ি এসে সবাই মিলে চলল মেঘলাদের বাড়িতে। আকাশের আম্মু চলল তাদের সাথে। আকাশের আব্বু কোনো কারণে ঢাকার বাইরে থাকার কারণে এখনও তাকে কিছু জানানো হয়নি। সবাই মিলে মেঘলাদের বাড়িতে ঢুকতেই মেঘলার আম্মু মেঘলাকে ধরে কেঁদে দিল, যার সাথে মেঘলাও কাঁদছে। আকাশের আম্মু তাদের সামলানোর চেষ্টা করছেন। আকাশ তার চেনা জানা সবাইকে মিমের বিষয়টা জানিয়ে দিয়েছে। পুলিশকেও তারা খবর দিয়েছে। টোটাল কথা হচ্ছে দুটো পরিবারে পুরো ঝড় নেমে এসেছে, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে।
এই মুহূর্তে সবারই একটাই কথা, এমনটা কারা করলো? অন্ধকারে রুমে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে আমাকে। টিপটিপ চোখে আশেপাশে তাকালাম আমি। সবকিছু অন্ধকার হয়ে আছে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে আমার। কিছুতেই বুঝতে পারছি না কারা এমনটা কেন করলো। বেশ কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎই কারো পায়ের শব্দ পেলাম আমি, যা শুনে বুকের ভেতরটা ধক করে উঠল আমার। পুরো শরীরে কাঁপছে আমার। হঠাৎই সামনের ব্যক্তিটি কাছে এসে সজোরে একটা থাপ্পড় মারল। ঘটনাটা হঠাৎ করে হওয়াতে কিছুই বুঝতে পারলাম না আমি, কিন্তু থাপ্পড়টা এতটাই জোরে ছিল যে ঠোঁট কেটে রক্ত বেরিয়ে এসেছে আমার। হঠাৎ সামনের ব্যক্তিটি তার মুখের কাপড়টা সরিয়ে নিয়ে বলল, কি সুন্দরী, মনে আছে আমার কথা? ছেলেটির কথা শুনে তার দিকে তাকালাম আমি। ছেলেটির মুখ দেখে অবাক হয়ে বললাম, আপনি? অবাক চোখে তাকিয়ে আছি আমি সামনের ছেলেটির দিকে, কারণ সামনের ছেলেটি হলো প্রথম দিন ভার্সিটিতে বসে যে ছেলেটি আরিয়ানকে আই লাভ ইউ বলতে বলেছিল সে। কিন্তু ওনার এভাবে আমাকে ধরে আনার কারণটা এখনও বুঝতে পারছি না আমি। আর ওনাদের তো সেদিনের পর আর ভার্সিটিতে দেখেছি বলে মনে পড়ছে না। এক বুক সাহস নিয়ে সামনের ছেলেটিকে বললাম, ভাইয়া আমি কি করেছি, তোমরা এইভাবে ধরে এনেছো কেন? আমার কথা শুনে তাচ্ছিল্যের হাসি দিল ছেলেটি। তারপর বলল, কি করেছিস মানে? তোর জন্য পুরো 1 মাস হসপিটালে ছিলাম আমরা। ওনার কথা শুনে অবাক হয়ে বললাম, কেন? সামনের ছেলেটি রাগান্বিতভাবে বলে উঠল, তুই জানতে চাস? তাহলে শোন। সেদিন রাতে ফ্ল্যাশব্যাক। সেদিন রাতে ক্লাব থেকে ফিরছিল বাড়িতে দিহান সহ আরও কিছু ছেলেরা। এমন সময় ওদের সামনে থেকে কাঁধে ব্যাগ নিয়ে বাড়ি ফিরছিল একটা মেয়ে। দিহান ওরা সেই মেয়েটার সামনে গিয়ে প্রচুর টিস করছিল। ওদিক থেকে এদিকে আসছিল আরিয়ান, আরুষ সহ আরও কিছু ছেলেরা। দিহানের কাণ্ড দেখে ওদের সামনে এসে দাঁড়ায় আরিয়ান, আরুষ সহ ওদের বন্ধুরা। আরিয়ান প্রচুর পরিমাণে রেগেছিল। একে তো একটা মেয়েকে ডিস্টার্ব করছিল, তার উপর সকালে ভার্সিটিতে বসে ঝাঁঝবতী লবঙ্গকে র্যাগিংয়ের শিকার হতে হয়েছিল। সব মনে করে আরিয়ান ভেতরে ভেতরে রেগে আগুন হয়ে যায়। অনেকবার আরিয়ান, আরুষরাও বারণ করেছিল র্যাগিং করতে, কিন্তু এই দিহান ওরা কিছুতেই শুনেনি। তাই আজকে ওদের উচিত শিক্ষা দেবে আরিয়ান, এমন ভাবনা চিন্তায় সামনে দাঁড়ালো ওরা। তারপর শুরু হলো মারামারি। আরিয়ান প্রচুর পরিমাণে রেগে থাকার কারণে অনেক মেরেছে দিহান আর ওর বন্ধুকে, যাতে করে পুরো 1 মাস হসপিটালের বেডে শুয়ে থাকতে হয়েছে দিহানদের। সেদিন আরিয়ানের কিছু করতে না পারলেও মনে মনে রাগ পুষিয়ে রেখেছিল দিহান, আর যার জন্য এতটা মারল আরিয়ান, তার শাস্তিস্বরূপ মিমকে তুলে এনেছে দিহান। বর্তমানে দিহানের কথাগুলো শুনে শুকনা ঠোক গিললাম আমি। সেদিনের সব রাগ এখন আমার উপর ছাড়বে। তবে এই মুহূর্তে আরিয়ানের প্রতি কয়েকশত গুণ ভালোবাসা বেড়ে গেল আমার। মেয়েদের খুব সম্মান করে আরিয়ান। হঠাৎ করে চেয়ারে সজোরে লাথি মারল দিহান। তার শব্দে পুরো ঘর কেঁপে উঠল, সাথে আমিও। হঠাৎই দিহান আমার কাছে এসে বলল, এখন তোমার কি হবে সুন্দরী? আমি ভয়ে কান্না করতে করতে বললাম, ভাইয়া প্লিজ আমায় ছেড়ে দিন। এখানে আমার দোষ কোথায় ছিল বলুন তো? সব দোষ তো আপনাদেরই। আমার কথা শুনে দিহান আরও রেগে গেল। আবারও সজোরে আরেক গালে থাপ্পড় মারল দিহান। থাপ্পড়টা এতটাই জোরে ছিল যে পুরো মাথায় ঝিম লেগে গেল আমার। হঠাৎ দিহান বলে উঠল, তুই ভাবতেও পারছিস না এখন তোর সাথে ঠিক কি হতে চলেছে। আমি কান্না করতে করতে হাত জোর করে বললাম, প্লিজ ভাই আমাকে যেতে দিন। একটু একটু করে দিহান আমার দিকে এগোচ্ছে আর আমি পেছনে এগোচ্ছি। এক পর্যায়ে দেওয়ালের সাথে মিশে গেছি আমি। দিহান আমার কাছে এসে ওড়না টান দিতে গেলে যা দেখে ভয়ে চোখ বন্ধ করে ফেলেছি আমি। এমন সময় ঝড়ের গতিতে এসে দরজা ভেঙে ফেললো। হয়তো আরিয়ান এসেছে। তারপর এসে আরিয়ান মারতে শুরু করলো দিহানকে। কিন্তু আমি এই মুহূর্তে নিজের হুঁশ পাচ্ছি। চোখের সামনে সবকিছু ঝাপসা দেখছি। পুরো মাথা ঝিম ধরে আছে আমার। আমি অবস্থা বুঝতে পেরে এক চিৎকার দিয়ে ডাকলাম আমি আরিয়ানকে। সাথে সাথে আরিয়ান দৌড়ে আসলো আমার কাছে। এমন সময় রুমে ঢুকলো আরুষ, সাথে ঋতু। আরুষ কিছু করার আগেই দিহান আর ওর বন্ধুরা দৌড়ে পালালো। আরুষও গেল তার পেছন পেছন। এদিকে আরিয়ান আমাকে জড়িয়ে ধরে বলল, তোমার কিছু হবে না, আমি আছি তো। কিন্তু তার কথাগুলো হয়তো কান পর্যন্ত গেল না। মুহূর্তে সব অন্ধকার হয়ে গেল। আমি পড়ে গেলাম আরিয়ানের বুকে। তারপর আর কিচ্ছু মনে নেই। জ্ঞান ফিরতে নিজেকে হসপিটালের বেডে দেখতে পেলাম। আমার পাশে বসে আম্মু এখনও কাঁদছে। বেডের সামনে দাঁড়িয়ে আছে আকাশ ভাইয়া, আপু, আকাশ ভাইয়ার আম্মু, ঋতু। কিন্তু কোথাও আরিয়ানকে দেখতে পেলাম না আমি। হঠাৎই মাথায় হাত দিয়ে আম্মু বলল, এখন কেমন লাগছে তোর? ভালো। তুই জানিস কতটা ভয় পেয়ে গিয়েছিলাম? আম্মুর কথা শুনে আপু বলল, মা ওসব এখন বাদ দাও, আগে ওকে কিছু খাইয়ে দাও, তারপর বাকি সব কথা হবে। আপুর কথা শুনে আম্মু স্যুপ নিয়ে আসলো। আম্মু মুখের সামনে 1 চামচ ধরলো, কিন্তু কথা হলো আমি খাবো না। তাই মাথা নাড়ালাম, যার অর্থ খাবো না। কিছুতেই আম্মু খাওয়াতে পারলো না।
একে একে সবাই ট্রাই করলো কিন্তু কেউ পারলো না। এমন সময় রুমে ঢুকলো আরুষ আর আরিয়ান হাতে কিছু ঔষধ নিয়ে। আরিয়ানকে দেখে আপু ইশারায় বুঝিয়ে দিল এখান থেকে চলে যেতে। হঠাৎই সবাই বেরিয়ে গেল, যা দেখে অবাক হলাম আমি। আশ্চর্য, সবাই বেরিয়ে যাচ্ছে কেন? একে একে সবাই চলে গেল, এমনকি আম্মু পর্যন্ত। সবাই চলে যেতে আরিয়ান আমার সামনে এসে বসে পড়ল। সামনের টেবিলে ওষুধগুলো রাখতে রাখতে বলল, এখন কেমন লাগছে তোমার ঝাঁঝবতী লবঙ্গ? ওনার কথা শুনে বললাম আমি, এখন ভালো আছি, শুধু একটু মাথা ব্যথা করছে। খুব জোরে মেরেছিল দিহান। যা শুনে আরিয়ানের ভেতরটা ধক করে উঠল। তার জন্যই আজকে তার ঝাঁঝবতির এমন অবস্থা। কিছুতেই মানতে পারছে না আরিয়ান। হঠাৎই আরিয়ান আমার হাত ধরে বলল, সরি, আমার জন্যই। আর কিছু বলার সুযোগ দিলাম না আমি। আরিয়ানকে তার আগেই বলে উঠলাম, আপনার কিচ্ছু হয়নি, আপনি যেটা করেছেন সেটা একদম ঠিক ছিল। হঠাৎ আরিয়ানের স্যুপের বাটিটা হাতে নিয়ে বলল, খেয়ে নাও। আমার খেতে ইচ্ছা করছে না। সব খেতে হবে না, একটু খাও। আরিয়ান এমনভাবে কথা বলল যে আমিও তার কথা মতো খেতে লাগলাম। তারপর আরিয়ান খাইয়ে দিল আমায়। ওদিকে আরিয়ানের খাওয়ানো দেখে মুচকি হাসলো সবাই। তারা হয়তো বুঝতে পেরেছে এখানে কি হচ্ছিল। সবাই ভেবে নিয়েছে আরিয়ান আর মিমের ব্যাপারটা। তারপর সবাই রেস্টুরেন্টে খাবার খেলো, তার সাথে কথা বলতে লাগলো আরিয়ান আর মিমের বিষয় নিয়ে। এদিকে আরুষ আর ঋতু তাদের কথা শুনে খুশি হলো। এখন আপনারা সবাই ভাবছেন সবাই কি করে জানলো আরিয়ান আর মিমের বিষয়টা? তাহলে জেনে নিন। হসপিটালের আসতেই আরিয়ান পুরো পাগল হয়ে গেছে মিমকে নিয়ে। তার সাথে অনবরত অস্থিরতা ভাব, যা দেখে কারোরই বাকি রইল না আরিয়ান কেন এমন করছে। মাঝখানে কেটে গেল একদিন। আজকে বাসায় যাব আমি। হসপিটালের সব কাজ শেষ করে সবাই মিলে চলে গেলাম বাড়িতে। তারপর আকাশ ভাইয়া আর আন্টি চলে গেল তাদের বাড়িতে। আপু গেল না। তাদের সাথে আরুষ আর আরিয়ানও চলে গেল। তার কিছুক্ষণ পর ঋতুও চলে গেল। বিকেল 4টা। বিছানায় ঘুমিয়ে আছি আমি। এমন সময় রুমে আসলো আপু, হাতে চা নিয়ে। আপুকে দেখে উঠে বসলাম আমি। আপু একটা চায়ের কাপ হাতে নিয়ে বলল, এখন কেমন আছিস তুই? ভালো আপু। আপু চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, আরিয়ানকে ভালোবাসিস? আচমকা আপুর মুখে এমন কথা শুনে অবাক হলাম আমি। আপু আমাকে চুপ থাকতে দেখে আবারও বলল, কি হলো, কথা বলছিস না কেন? এই মুহূর্তে আপুর প্রশ্নে কি উত্তর দেব বুঝতে পারছি না আমি। আপু চায়ের কাপটা টেবিলে রেখে আমার হাত ধরে বলল, দেখ, আমি কিন্তু সত্যিটা জানি, তারপর তোর মুখ থেকে সত্যিটা জানতে চাই। আর আরুষ ঋতুও সব বলেছে আমায়। দেখ, তুই যদি সত্যি আরিয়ানকে ভালোবেসে থাকিস তাহলে বলে দে। আপুর কথার উত্তর দিলাম না আমি। কিন্তু কেন দিলাম না? আমি তো সত্যি আরিয়ানকে ভালোবাসি। আপু আবারও বলে উঠল, কি হলো, তুই বলবি? আপুর কথা শুনে আমিও মাথা নাড়িয়ে হাঁ বলে দিলাম, যার অর্থ হ্যাঁ, ভালোবাসি আমি আরিয়ানকে। আমার উত্তর শুনে খুশি হয়ে আপু বেরিয়ে গেল। আমিও আর কিছু না ভেবে চা খেয়ে আবারও ঘুমিয়ে পড়লাম। রাত 2টা। হঠাৎ কারো মুখের গরম নিঃশ্বাস পড়ছে মুখে, তা আমি অনুভব করছি। হঠাৎ ভূত দেখার মতো চমকে উঠলাম আমি। সাথে সাথে সামনের মুখে রুমাল ধরল। সাথে সাথে অজ্ঞান হয়ে গেলাম আমি। জ্ঞান ফিরতেই নিজেকে গাড়িতে দেখতে পেলাম, আর আমার পাশে আরিয়ান ড্রাইভ করছে। ওনার এমন কাজে অবাক হয়ে বললাম, কোথায় যাচ্ছি আমরা? বিনিময়ে আরিয়ান কিছু বলল না, শুধু বলল, আমাকে বিশ্বাস করো তো, তাহলে চুপ থাকো। ব্যাস, আমিও আর কিচ্ছু বলিনি, কারণ সত্যি আমি আরিয়ানকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি, তার সাথে ভালোবাসি। বেশ কিছুক্ষণ পর আরিয়ান গাড়ি থামালো। তারপর গাড়ি থেকে কোলে করে নিয়ে হাঁটা ধরল। আরিয়ানের এমন কাজ দেখে অবাক হলাম। তারপর কিছু বললাম না। আরিয়ান কোলে করে একটা সমুদ্রের কিনারায় নিয়ে আসলো। তার সাথে আকাশে জলজল তারার হাসি, তার সাথে চারদিকে মিষ্টি বাতাস, সব মিলিয়ে অসাধারণ একটা মুহূর্ত। তারপর আরিয়ান আমায় কোল থেকে নিচে নামিয়ে দাঁড় করিয়ে দিল। আমিও চুপটি করে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর আরিয়ান তার পকেট থেকে একটা চকলেট বের করলো, যা দেখে খুব খুশি হলাম আমি। তারপর আবার চকলেট দিল। এক পর্যায়ে পুরো হাত ভরে গেছে আমার, কিন্তু আরিয়ানের থামার নাম নেই। হঠাৎ আরিয়ান আরেকবার পকেটে হাত দিল, যা দেখে আবারও বিস্ময়ভাবে তাকালাম আমি, কারণ আর চকলেট নিতে গেলে সব পড়ে যাবে। আমাকে অবাক করে দিয়ে এই আরিয়ান একটা লাল গোলাপ বের করলো, যা দেখে মনে মনে খুব খুশি হলাম। আরিয়ান গোলাপটা হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে বলতে লাগলো, চারিদিকে ঢেউয়ের শব্দ, বাতাস বইছে শীতল মিশানো, আকাশটাও রয়েছে তার জলজল করা তারা নিয়ে। সব মিলিয়ে জ্যোৎস্না ভরা সুন্দর একটা রাত। এসবের মাঝখানে আরিয়ান হাঁটু গেড়ে বসে হাতে একটা গোলাপ ফুল নিয়ে বলল, আই লাভ ইউ ঝাঁঝবতী লবঙ্গ। জানি না কিভাবে তোমার সাথে ঝগড়া করতে করতে যে কখন ভালোবেসে ফেলেছি তোমায়। শুধু এতটুকুই বলবো, তোমায় নিজের থেকেও বেশি ভালোবাসি আমি। উইল ইউ ম্যারি মি ঝাঁঝবতী লবঙ্গ? এতটুকু বলে হাতের গোলাপটা আমার দিকে এগিয়ে দিল আরিয়ান। আর আমিও কিচ্ছু না ভেবে আরিয়ানের কাছ থেকে গোলাপ নিয়ে মাথা নাড়লাম, যার অর্থ আমি রাজি তোমায় বিয়ে করতে। আরিয়ান খুশি হয়ে গেল, আমিও খুশি হয়ে গেলাম। আরিয়ান তার পকেট থেকে একটা ডায়মন্ডের আংটি বের করে আমার হাতে পরিয়ে দিল। আমি খুশি, আরিয়ানকে জাপটে জড়িয়ে ধরলাম, আর সাথে সাথে সব চকলেট নিচে পড়ে গেল। কিন্তু সেদিকে এই মুহূর্তে কোনো হুঁশ নেই আমার। এদিকে আরিয়ানও শক্ত করে জড়িয়ে ধরল মিমকে। তারা দুজনেই খুব খুশি।
ওদিকে গাছের পেছনে দাঁড়িয়ে সবই দেখছিল আরুষ আর ঋতু, কারণ এ সব কিছুই তাদের প্ল্যানিং ছিল। মিম আর আরিয়ানের জড়িয়ে ধরা দেখে আরুষ ঋতু একে অপরকে জড়িয়ে ধরল। এই মুহূর্তে দুটি জুটি একে অপরকে খুব গভীরভাবে জড়িয়ে ধরে আছে। এই মুহূর্তে তাদের মাঝে শুধু ভালোবাসা, ভালোবাসা, শুধুই ভালোবাসা। দেখতে দেখতে পুরো 3টা বছর কেটে গেল। এই 3 বছরে অনেক কিছু বদলে গেছে। আরিয়ান, মিম আর আরুষ ঋতুর সম্পর্কটা সবাই অনেক আগেই মেনে নিয়েছিল, কিন্তু তাদের শর্ত ছিল 3 বছর পর তাদের বিয়ে দেওয়া হবে, কারণ তখন আরুষ আর আরিয়ান দুজনেই পড়াশোনা কমপ্লিট করতে এখনও 2 বছর বাকি ছিল। তার সাথে তারা নিজেদের পায়ে দাঁড়ানোর ঠিক সময় ছিল না। তাই সবাই মিলে সিদ্ধান্ত নেয় 3 বছর পর যখন আরিয়ান আর আরুষ দুজনেই স্বাবলম্বী হবে তখনই তাদের 4 জনের বিয়েই একসাথে দেওয়া হবে। আর এটা নিয়ে কারোরই কোনো আপত্তি ছিল না, সবাই খুশি ছিল। তারপর আর কি, দেখতে দেখতে 3 বছর কেটে গেল। আরিয়ান আর দুজনেই সাকসেসফুল বিজনেসম্যান। এই 3 বছরে আরিয়ান, মিম আর আরুষ ঋতুর ভালোবাসা আরও গভীর হয়। মাঝখানে ঝগড়া, অভিমান সবই হয়েছে, কিন্তু কেউ কখনো ছেড়ে যাওয়ার কথা ভাবেনি। এখনও আরুষ ঋতুকে পচা পান্তা ভাত, ঋতু আরুষকে ফাটা ডিসপ্লে, মিম আরিয়ানকে ভাঙা টেপ রেকর্ডার, আর আরিয়ান মিমকে ঝাঁঝপতি লবঙ্গ বলেই ডাকে। আর এই নামগুলোই তাদের ভালোবাসাকে আরও গভীরভাবে মায়া আর ভালোবাসায় জড়িয়ে ফেলেছে। সবাই সবাইকে অসম্ভব রকম ভালোবাসে। ঝাঁঝপতি লবঙ্গ, নূর আমার মেয়ে, তাই ওকে আমি এখন কোলে করে শপিংয়ে নিয়ে যাব। নূরকে কোলে নিয়ে কথাটা বলল আরিয়ান। বললেই হবে, নূর আমার মেয়ে, তাই না মামুনি? ও আমার কোলে করে যাবে শপিংয়ে। এ নিয়ে আমার আর আরিয়ানের মধ্যে নূরকে নিয়ে টানাটানি শুরু হয়। এমন সময় আপু এসে নূরকে টান দিয়ে তার কোলে নিয়ে গেল। তোদের কারোর সাথে যাবে না নূর, আমার সাথে যাবে আমার মেয়ে। আমার মেয়ে আমার সাথে যাবে। সারাদিন শুধু দুটোতে ঝগড়া করে, আর আজ বাদে কাল যাদের বিয়ে তারা নাকি এইভাবে ঝগড়া করে। না জানি বিয়ের পর দুটোর কী অবস্থা হবে। এই বলে আপু নূরকে নিয়ে চলে গেল। আর আমরা দুজন কিছুক্ষণ মুখ ভার করে থেকে আবার দুজনই একসাথে হেসে দিলাম, কারণ অন্যের বাচ্চাদের নিয়ে আমরা ঝগড়া করছিলাম। নূর হলো আপুর মেয়ে, 1 বছর বয়স। আকাশ আর মেঘলার এক মেয়ে হয়েছে, যার নাম রাখা হয়েছে নূর। সবাই খুব খুশি এই বিষয়টা নিয়ে, সাথে আমি আর আরিয়ানও। আমরা প্রায়ই নূরকে কোলে তোলা নিয়ে ঝগড়া করি। এমন সময় রুমে প্রবেশ করে দুটো চেনা মুখ, আরুষ আর ঋতু। আজকে সবাই মিলে বিয়ের শপিং করতে যাব, আর আমাদের সাথে যাবে আকাশ ভাইয়া আর মেঘলা আপু। ওরা দুজনই হলো আমাদের গার্ডিয়ান। তারপর আর কি, 6 জন মিলে চললাম বিয়ের শপিং করতে। তারপর সবাই মিলে শপিং করে চলে আসলাম বাড়ি। মাঝখানে কেটে গেল 2 দিন। পুরো বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে, চারদিকে বিয়ে বিয়ে গন্ধ বইছে। ভাবতেও পারছি না আজকে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কোণের বেশে বসে আছি আমি আয়নার সামনে। সবকিছু কেন জানি না ধোঁয়াশা মনে হচ্ছে। আমার পাশেই বসে আছে ঋতু, ওরও হয়তো আমার মতো অবস্থা। এমন সময় রুমে আসলো আপু। আজকে আমি একটা লাল রঙের লেহেঙ্গা শাড়ি পরেছি, আর ঋতু সাদা রঙের লেহেঙ্গা শাড়ি পরেছে। দুজনকে অসম্ভব রকম সুন্দরভাবে সাজানো হয়েছে, ভারী গহনা আর ভারী মেকআপে। হঠাৎই আপু কাছে আসতেই আমাদের দুজনকে জড়িয়ে ধরল। আমি আপুকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। আপুও আমার গালে হাত দিয়ে বলল, পাগলি মেয়ে, কাঁদছিস কেন? আমি তো আছি নাকি তোর সাথে? এমন সময় আপুকে ডাক দিল আপু। আপুও চলে গেল। এর কিছুক্ষণ পর মিমের আম্মু আর ঋতুর আম্মু রুমে। ওরা দুজনই দুজনের মাকে জড়িয়ে ধরে কেঁদে দিল, সাথে ওনারাও। এর কিছুক্ষণ পরে চারদিকে শোনা যাচ্ছে বর এসেছে, বর এসেছে। সাথে আন্টি আর আম্মু বেরিয়ে গেল রুম থেকে। ঋতু আমার কাছে এসে বলল, চল কিছু সেলফি তুলি দুজনে। তারপর আর কি দুজনে উড়াধুরা পিকচার তোলা শুরু। এমন সময় আপু আসলো আমাদের রুমে। পিকচার তুলতে দেখে হা হয়ে গেল সে। তারপর আর কি আমরাও পিকচার তোলা বন্ধ করে দিলাম। তারপর আপু আমাকে আর ঋতুকে নিচে যেতে বলল। আমরাও মাথা নিচু করে চলে আসলাম। আমাদের মাঝখানে একটা সাদা পর্দা দেওয়া হলো। আমার সামনে আরিয়ান আর ঋতুর সামনে আরুষকে বসানো হলো। তারপর কাজী বিয়ে পড়াতে শুরু করলো। প্রথমে আরুষ আর ঋতুকে বিয়ে পড়াতে শুরু করলো কাজী। আরুষকে কবুল বলতে বললে আরুষ ধীরে সুস্থে কবুল বলে দেয়। তারপর কাজী ঋতুকে কবুল বলতে বললে সে তা ফটাফট করে বলে দেয় কবুল। সাথে সাথে আশেপাশের সবাই হেসে দেয়। আরুষ মনে মনে বলেই ফেলে, বিয়ে পাগলি বউ আমার, পচা পান্তা ভাত। কাজী ঋতু আর আরুষের বিয়ে সম্পন্ন করে বলল, আলহামদুলিল্লাহ, বিয়ে সম্পন্ন হয়েছে। তারপর কাজী এসে বসলো আরিয়ানের পাশে। তারপর আরিয়ানকে কবুল বলতে বললেও সেও ধীরে সুস্থে বলে দিল কবুল। এরপর কাজী এসে বসলো আমার পাশে। কাজী পাশে বসতেই বুকের ভেতরটা কেমন করে উঠলো আমার। কেমন অদ্ভুত অনুভূতি আসলো। হয়তো ঋতুর সময় এমন হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই কাজী সাহেব বলে উঠলেন, বলো মা কবুল। মুহূর্তে বুকের ভেতর ধকধক করে উঠল। 5 মিনিট হয়ে গেছে আমি চুপ করে আছি, কিচ্ছু বলছি না। সবাই অতি আগ্রহের সাথে বসে আছে কখন আমি কবুল বলবো। হঠাৎই ভেতর থেকে এক দীর্ঘশ্বাস ফেলে বলে দিলাম কবুল। সাথে সাথে কাজী বলে উঠল, আলহামদুলিল্লাহ, বিয়ে সম্পন্ন হয়েছে।
এখন বিদায়ের পালা। চারদিকে থমথমে পরিবেশ বিরাজ করছে। হঠাৎই আব্বু এসে আমার হাতে আরিয়ানের হাত দিয়ে কিছু বলতে লাগলেন। এদিকে আমার চোখ দিয়ে মনে হচ্ছে আপনা আপনি পানি বয়ে যাচ্ছে। ওদিকে সেম ঋতুর আব্বুও ঋতুর হাত ধরে আরুষের হাতে দিয়ে অনেক কিছু বলতে লাগলেন। তারপর আমাদের দুজনকে জোর করে গাড়িতে বসানো হলো। আমি ঋতু দুজনকেই দুটো গাড়িতে বসানো হলো। এদিকে মিমও অসম্ভব রকম কাঁদছে, আর ওদিকে ঋতু। তারপর মিমের পাশে এসে বসলো আরিয়ান। তারপর মিমের হাত ধরে উঠল। আজ যতবারও কেঁদে নাও ঝাঁঝবতী লবঙ্গ, এরপর থেকে তোমাকে আর কাঁদতে দিব না আমি, কথা দিচ্ছি আমি। আরিয়ানের কথা প্রচুর পরিমাণে খুশি হলাম আমি। তারপর আরিয়ান আমায় জড়িয়ে ধরে নিল। তারপর আর কি, ড্রাইভার কাকু গাড়ি চালাতে শুরু করলো। এদিকে ঋতুও প্রচুর কাঁদছিল। আরুষও ঋতুকে সান্ত্বনা দিয়ে মিশিয়ে নিল নিজের সাথে। বাসার ঘরে বসে আছে ঋতু, একরাশ অনুভূতি, ভয়, ভালোবাসা সব মিলিয়ে অন্যরকম অনুভব নিয়ে। এমন সময় রুমে আসলো আরুষ। আরুষ ঋতুর পাশে আসতেই ঋতুকে সালাম দিল আরুষ। হয়েছে, সরো, আমি এখন ঘুমাবো। আরুষের কথা শুনে ঋতু অবাক হয়ে বলল, কি, তুমি কি বাংলা বুঝো না? পচা পান্তা ভাত। কেন বুঝতে পারবো না? ফাটা ডিসপ্লে। এই নিয়ে কথা কাটাকাটি হয়ে ঝগড়া বেঁচে যায় আরুষ আর ঋতুর মধ্যে। আরুষ প্রচুর মজা পাচ্ছে ঋতুকে রাগিয়ে দিয়ে। হঠাৎ ঋতু বিছানা থেকে নেমে গিয়ে বলে উঠল, শালা থাক তুই তোর বাসর ঘরে আর তোর ঘুম নিয়ে, আমি গেলাম। এই বলে যেই না ঋতু বিছানা থেকে নেমে গেল, সাথে সাথে ঋতুকে টান মেরে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, তোমাকে ছাড়ার জন্য ধরেছে নাকি? ঋতু আরুষের কাজ ছাড়ানোর ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক পর্যায়ে থেমে যায় ঋতু। হঠাৎ আরুষ বলে উঠল, তুমি প্রেম আমার প্রথম ও শেষ ভালোবাসা, এত তাড়াতাড়ি তো ছেড়ে দিচ্ছি না, পচা পান্তা ভাত। এই বলে ঋতুর ঘাড়ে চুমু দেয় আরুষ। সাথে সাথে অন্যরকম অনুভূতিতে চলে যায় ঋতু। তারপর আরুষ ঋতুকে কোলে তুলে নিয়ে বিছানায় চলে যায়, আর সেখান থেকে শুরু হয় তাদের নতুন জীবন। এদিকে বাসর ঘরে বসে বসে চকলেট খাচ্ছে মিম, আর আরিয়ান চুপটি করে বসে আছে। সে ভাবতেও পারছে না তার বউ এখনও বাচ্চায় রয়ে গেছে। তারপরও আরিয়ান খুব ভালোবাসে মিমকে। মুখ ভর্তি করে ফেলেছে মিম চকলেট দিয়ে, একদম বাচ্চাদের মতো। যা দেখে আরিয়ান হাসলো। আরিয়ান ভাবতেও পারছে না মিমের সাথে প্রথম দিন দেখে স্টুপিড বলা মেয়েটার প্রতি এত ভালোবাসা জন্মাবে তার। হঠাৎ আরিয়ানের দিকে মিম একটা চকলেট দিয়ে বলল, খাবে ভাঙা টেপ রেকর্ডার? তবে তোমার হাতেরটা নয়। তাহলে? হঠাৎই আরিয়ান তার ঠোঁটের সাথে তার বউয়ের ঠোঁটের সাথে মিলিয়ে দিল। আচমকা এমনটা হওয়াতে মিম পুরো ভেবাচাকা খেয়ে গেল। কিছুক্ষণ পর আরিয়ান মিমের ঠোঁট ছেড়ে দেয়। সাথে সাথে মিম জোরে জোরে শ্বাস নিতে শুরু করে। কিছুক্ষণ পর বলে উঠল, এটা কি হলো? আরিয়ান একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে উঠল, কিছু ছিল না, তুমি আমাকে চকলেট খাওয়াতে চেয়েছিলে, আমিও খেয়ে নিয়েছি, বলে হাসলো আরিয়ান। তারপর মিমকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল আরিয়ান। মিমও খুশি মনে জড়িয়ে ধরল তাকে। আর এখান থেকে শুরু হবে তাদের নতুন জীবন। আমাদের মেঘলা আকাশ, পচা পান্তা ভাত, ফাটা ডিসপ্লে, ভাঙা টেপ রেকর্ডার আর ঝাঁঝবতী লবঙ্গ সবার জন্য দোয়া করবেন, যাতে এইভাবেই আনন্দে থাকে সবাই।